Yes, sir. মোমো কোথায় ছিল এতদিন? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি কোভিড পজিটিভ ছিলাম। ইন্নালিল্লাহ, বলো কি? কিভাবে? তোমার জানি বাসায় না কার? স্যার। স্যার তোমার আসসালামু বাসায়? আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার বাসায় কার কার হলো? স্যার, আমার আম্মুর হয়েছে, আমার ভাইয়ের হয়েছে। তোমার বাবার হয়নি? বাবার তো অনেক আগেই হয়েছে। এখন ও, ওখান থেকে আসছে, ব্যাংক থেকে আসছে আর কি। তোমার কোনো সমস্যা হচ্ছিল? কোনো ধরো কথা টথা বলতে বা কোনো রকম সমস্যা? স্যার, আমার জ্বর ছিল আর কাশি ছিল। কাশি এখনো আছে। কাশি এখনো আছে? ঠিক, এখন কদিন হলো আজকে? 14 দিনের উপরে স্যার হয়ে গেছে, নেগেটিভ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে। দোয়া করবেন স্যার। হ্যাঁ, দোয়া করি। বাচ্চাদের ভয়টা একটু কম, বড়দের ভয়টাই বেশি। ঠিক আছে, আমরা শুরু করি। আজকে বিষয় জানো তো তোমরা সবাই? আমরা বড় হয়ে কি হতে চাই? ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি আসলে নিউ এখানে আজকেই প্রথম জয়েন করলাম। ঠিক আছে বাবা, কি নাম তোমার? একটু ভিডিও অন করো দেখি। সবাই ভিডিওটা অন করো, আমরা দেখি। তোমরা প্রশ্ন করবা, আমি সময় দিব। মাঝখানে কথা কম বলাই ভালো, আর যদি খুব গুরুত্বপূর্ণ কিছু থাকে অবশ্যই বলবা। তো প্রথমে আমি একটু জেনে নিই, তোমরা এখানে আজকে যারা জয়েন করছো তারা বড় হয়ে কে কি হতে চাও একটু শুনি। স্যার, আমি ডক্টর হতে চাই বড়। একজন একজন করে অল্প বলো দেখি, নাম পরিচয় বলো শুনি, কে ডক্টর হতে চাও? স্যার, আমি ফাতিমা মুমতাহা মম। হ্যাঁ, একজন বলছে যে মমো কি হতে চাও? মমো? স্যার, আমি ডাক্তার হতে চাই। ভেরি গুড। ডাক্তার হতে গেলে কি করতে হয় সেটা আমরা জিজ্ঞেস করবো, আমি বলে দিব কিভাবে ডাক্তার হওয়া যায়, কি করতে হবে। তারপরে ওয়ারিশা বলো, ওয়ারিশা, জাহিন এন্ড মিফতা, তোমরা কি হতে চাও? আমি লয়ার হতে চাই। লয়ার হতে চাও, ভেরি গুড। আরেকজন সায়েন্টিস্ট হতে, স্যার আমি ভেরি ম্যাজিস্ট্রেট গুড, হতে চাই। সায়েন্টিস্ট হতে চাই। পাইলট হতে চাই। আমি পাইলট হতে চাই। সায়েন্টিস্ট হতে চায়, সায়েন্টিস্ট হতে চায় একজন। তারপরে যারা কি হতে চাও? স্যার আমি ম্যাজিস্ট্রেট হতে চাই। যারা ম্যাজিস্ট্রেট হতে চায়, ভেরি গুড। ওহি? স্যার আমি ইঞ্জিনিয়ার হতে চাই। মাই গড, ভেরি গুড, ভেরি গুড গার্ল, ইঞ্জিনিয়ার হতে চাও। তারপরে আজিজুর রহমান? স্যার কি বলবো এখন, ডাক্তার হতে চাই। মানে দুই তিনটা চয়েস থাকতে পারে, ডাক্তার হতে চাও অথবা আর কি হতে চাও? জি স্যার, অনেক লক্ষ্যই ঠিক করেছি কিন্তু শেষ পর্যন্ত ডাক্তারই হতে চাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মমর সাথে কি আছে, ও কি হতে চায় তোমার ভাই? স্যার, আমার ভাই এখনো বুঝতে পারছে না আসলে ও কি হতে চায়। কোন ক্লাসে পড়ে ও? ক্লাস 4 এ পড়ে। আচ্ছা, আর কে কে আছো বলো, কে কি হতে চাও? অনুভব কি হতে চায়? স্যার আমি একজন জার্নালিস্ট হতে চাই। স্যার আমি একজন জার্নালিস্ট হতে চাই। ভেরি গুড, জার্নালিস্ট হতে চায় অনুভব, ফাইন। আর কে আছো? সবাই বলো, কে কে বাকি আছো শুনি, কি হতে চাও? স্যার আমি টিচার হতে চাই। আপনার টিচার হতে চায়, ভেরি গুড। তারপরে বলো, আমি ইঞ্জিনিয়ার হতে চাই স্যার। ইঞ্জিনিয়ার হতে চাও, আমি জেলা প্রশাসক হতে চাই। ঠিক আছে, ফাইন ফাইন। এখানে কেউ নাই যে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাকি আছো তোমরা, কেউ চোর ডাকাত হতে চাও না? না স্যার, অত খারাপ পদে নিয়ে যান না। ওমা, সবাই শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বা চোর ডাকাত বাটপার খুন খারাপি কি করতে চাও না? স্যার ওইটা না গন্ধ পিঠা দেখাবো। আচ্ছা, ভেরি গুড। তোমরা ভালো মানুষ হতে চাও। হ্যাঁ, তোমরা সবাই প্রথমেই বলবা যে আমরা সবার আগে ভালো মানুষ, হ্যাঁ ভালো মানুষ হতে চাই। গুড।
স্যার আপনি একদম প্রথম ক্লাসে বলেছিলেন তো, দাদা বলে পাইলট হও, বাবা বলে ইঞ্জিনিয়ার হও, মা বলে টিচার হ্যাঁ হও, হ্যাঁ, কিন্তু কেউ বলে না যে তুমি আগে মানুষ হও। মানুষ হও। তাইলে প্রথমেই আমাদেরকে কি করতে হবে? প্রথমেই সবাই বলবা যে আমরা সুস্থ থাকতে চাই এবং পৃথিবীতে একজন ভালো মানুষ হতে চাই। এত ভালো মানুষ যেন মানুষ তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার ওই কথাটা বাদ দিয়ে যেন সবার আগে বলে যে ছেলেটা খুব ভালো, মেয়েটা খুব ভালো। ঠিক আছে, আমরা পৃথিবীতে আসছি খুব অল্প সময়ের জন্য, এখানে বেড়াতে আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে বেড়ানোর জন্য পাঠিয়েছেন। অল্প সময়, 70 বছর, 80 বছর বা ধরো 60 বছর, এটা আমাদের জন্য খুব ছোট সময়। এটা পরে আমরা একদিন আলোচনা করব। আমরা পৃথিবীতে থাকবো, সবসময় ভালো মানুষ হয়ে থাকবো। তারপরে কে কি হব সেটা আমরা পরে দেখি। ঠিক আছে, আমরা আলোচনা শুরু করি বাবারা। তোমরা সবাই দেখো, আমরা আস্তে আস্তে স্যার একটু একটু ভালো করে। মানুষ হতে পারলে সবকিছু হওয়া যাবে। ভেরি গুড। দেখো, আমরা সবাই পৃথিবীতে ভালো মানুষ হতে চাই, ভালো কাজ করতে চাই, ভালো থাকতে চাই, এবং সবার হ্যাঁ, ওরা কে সব বলবো তোমাদের। তোমরা চুপ করে শুনো, কথা বলো না, তারপরে আগে শুনে নাও। তাহলে আমরা কি চাই? আমরা সবাই ভালো মানুষ হতে চাই। সবার প্রথম হচ্ছে আমরা ভালো মানুষ হতে চাই। আমি এখানে যাদের ছবি নিয়ে আসছি তারা সবাই ডাক্তার। প্রফেসর আব্দুল্লাহ স্যার, তোমরা নাম শুনে থাকবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চিকিৎসক। তার পাশেই আছে আমার বন্ধু ডক্টর মাইনুদ্দিন। মাইনুদ্দিন গত বছর করোনার প্রথম দিকেই বাংলাদেশের সিলেটের সবার আগে ডাক্তার হিসেবে সে মারা যায়। আমার খুব কাছের বন্ধু ছিল। এটাও তার ছবি, ডান দিকেরটা। আমরা একসাথেই ইন্টারমিডিয়েট থেকে প্রায় মেডিকেল পাশ করার পরও 14 বছর আমরা একসাথে ছিলাম। ও আমার খুব কলিজা টুকরা বন্ধু ছিল আমার। আমি খুব কষ্ট পাচ্ছি ও পৃথিবীতে নাই। আমার এত প্রিয় ফ্রেন্ড সে, আমরা একসাথে এতদিন পৃথিবীতে ছিলাম। এত ভালো একটা মানুষ সে ছিল, এবং এত বড় একজন ডাক্তার ছিল, হার্ট এক্সপার্ট ছিল, FCPS MD করা, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিল। সুনামগঞ্জে তার বাড়ি। সুনামগঞ্জের মতো শহরে থেকেও সে ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছে, বাংলাদেশের প্রথম সারির একটা মেডিকেল কলেজ। আল্লাহ তাকে বেহেশতে নিক। আমার এই বন্ধুটার জন্য আমার খুব খারাপ লাগে, আমি কান্না করি। আমি রাতে ঘুমাতে গেলে আমার কষ্ট হয়, ওর চেহারা দেখলে আমার খুব খারাপ লাগে। ও এত ভালো মানুষ ছিল যে মানে তোমরা কল্পনা করতে পারবে না, এত ভালো মানুষ। সে বিনা পয়সায় রুগী দেখতো, অনেক রুগীকে ওষুধ কিনে দিত, অনেক রুগীর ফিস নিত না, হসপিটালের বিল কমিয়ে দিত, এবং রাত্রে 2টা-3টার সময় তাকে কেউ ফোন করলে সে দৌড়ে হাসপাতালে চলে যেত রুগীর কাছে। এবং সে অত্যন্ত নামাজি ভালো মানুষ ছিল, খুবই সৎ এবং একজন ফেরেশতার মতো মানুষ ছিল। তারপরে আমার আরেক বন্ধু ডাক্তার জুবায়ের, ওর ডাকনাম হচ্ছে সুফি। সে ল্যাবেডের একজন বড় ডাক্তার, সেও আমাদের সিলেটের মানুষ। ডান দিকে আছে আমার আরেক বন্ধু ডক্টর দুলাল, সে সিলেটের অনেক বড় নাক কান গলা বিশেষজ্ঞ। আমি কয়েকটা ছবি দিয়ে তোমাদেরকে দেখাইতে চাচ্ছি যে তোমরা আসলে বড় হলে এরকম ডাক্তার হতে পারো। ভালো ডাক্তার হতে হবে। ডাক্তার হলেই শুধু হবে না, খুব বড় মাপের ডাক্তার হতে হবে, ভালো হতে হবে, রুগীর সাথে ভালো করে কথা বলতে হবে, রুগীকে সময় দিতে হবে। ডাক্তার হলেই চলবে না, ডাক্তার হয়ে রোগীর সেবা তো করতে হবে। হ্যাঁ, আমার ডাক্তার হলেই চলবে না। ভেরি গুড। আমাকে এমন ডাক্তার হতে হবে যেন মানুষ ভালো বলে। আমি মরে গেলে যেন মানুষ আমার জন্য কান্নাকাটি করে, আমার জন্য দোয়া করে। শুধু টাকা কামাই করলাম বা ওরকম ডাক্তার না। আমরা এমন ডাক্তার চাই যে রুগীকে আপন জন হিসাবে সেবা করবে। ডাক্তার হওয়ার জন্য কি করতে হবে এটা আমরা পরে বলবো, সবার লাস্টে কোনটার জন্য কি করতে হবে। আমি আজকে যে সকল পেশা নিয়ে কথা বলবো সবগুলোর জন্য তোমাকে প্রথম শর্ত হচ্ছে খুব ভালো ছাত্র হতে হবে। তোমাকে অনেক পড়াশোনা করতে হবে ছোটবেলা থেকেই। ইংরেজি পড়তে হবে, বিশেষ করে সবচেয়ে বেশি করে ইংরেজি করতে হবে। সায়েন্স হলে, ডাক্তার হলে বায়োলজিটা খুব ভালো করে পড়তে হবে, ফিজিক্সটা ভালো করে পড়তে হবে, কেমিস্ট্রিটা ভালো করে পড়তে হবে। সাধারণ জ্ঞান থাকতে হবে। ছোটবেলা থেকে তোমাদের পৃথিবী সম্বন্ধে, বিশ্ব সম্বন্ধে, বাংলাদেশ সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে, তাইলে তুমি মেডিকেলের পরীক্ষায় পাশ করতে পারবে। মেডিকেলের পরীক্ষায় ইংরেজি, সাধারণ জ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 5টা বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। তারপরে তাকে যোগ্য হিসাবে ডাক্তারি পড়ার পারমিশন দেওয়া হয়। সরকারি মেডিকেলের বাইরে তোমরা দেশে বিদেশেও পড়াশোনা করতে পারো, প্রাইভেট মেডিকেলও পড়তে পারো, তবে সরকারি মেডিকেলে পড়াটা ভালো। আমাদের দেশে অনেক প্রাইভেট মেডিকেল আছে বা দেশের বাইরে পড়াশোনা করার সুযোগ আছে। আমি যতগুলা বিষয় নিয়ে কথা বলবো প্রত্যেকটার জন্য তোমাকে অত্যন্ত ভালো ছাত্র হইতে হবে। ভালো ছাত্র মানে কিন্তু রেজাল্ট ভালো না, GPA 5 পাওয়া মানে কিন্তু ভালো ছাত্র না। ভালো ছাত্র বলতে বোঝানো হয়
যার মেধা আছে, বুদ্ধি জন্মেছে, শুধু যার রেজাল্ট ভালো মন ভালো, সে মন ভালো, বুদ্ধিতে পড়াশোনায় কি ভালো, শক্তিশালী। হ্যাঁ স্মৃতিশক্তি শক্তিশালী, বুদ্ধি অনেক, অনেক চিন্তা করে, অনেক প্র্যাকটিস করে, এরকম ছাত্র হইতে হবে। যার বেসিক ভালো। জিপিএ 5 পেয়ে, গোল্ডেন জিপিএ পেলে যে তুমি ডাক্তারিতে চান্স পাবে এমন কোনো কথা পৃথিবীতে নাই। গোল্ডেন জিপিএ পাওয়া হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে পেলে মেডিকেলে চান্স পায় না। সুতরাং তোমাকে ছোটবেলা থেকেই সাধনা করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নাই। তারপরে আমরা কি হতে পারি, আমরা ঔষধ বানানোর যে বিজ্ঞান, এটাকে আমরা বলি ফার্মাসি। তোমরা ইউনিভার্সিটিতে ফার্মাসিস্ট হতে পারো, ফার্মাসি পড়াশোনা করে ওষুধ কিভাবে বানায়। মেডিকেল সায়েন্সের একটা বড় জিনিস হচ্ছে ঔষধ। ওষুধ বানানোর জন্য তোমাদেরকে ভালো কেমিস্ট্রি জানতে হবে, ভালো বায়োলজি জানতে হবে, ইংরেজি জানতে হবে। ইংরেজি সবসময় জানতে হবে, এটা মনে রাখতে হবে। ইংরেজি যে জানবে না সে জীবনে প্রথমেই পিছনে পড়ে যাবে। স্যার ইংরেজি না জানলে অন্যের সাথে কথোপকথন ইংরেজি যে জানবে না সে পৃথিবীতে কিছু করতে পারবে না, এটা প্রথম শর্ত। কথোপকথন হবে কিভাবে? তোমরা কি করে ভালো ইংরেজি শিখবে আমি এটা পরে দেখিয়ে দিব, প্রয়োজনে আমি তোমাদেরকে ইংরেজি শিখাবো। তাহলে ইংরেজি খুব ভালো করে শিখতে হবে, এটা হলো প্রথম শর্ত। মেডিকেল সায়েন্স মানে হচ্ছে একটা বায়োলজিক্যাল সায়েন্স, এটা পড়তে গেলে তোমাকে বায়োলজি ভালো করে পড়তে হবে, মানুষ, উদ্ভিদ, প্রাণী, কেমিস্ট্রি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মাসিতে অনার্স মাস্টার্স করতে পারো, অন্য বিশ্ববিদ্যালয়তে আছে, দেশের বাইরেও আছে, সেখানেও তোমরা পড়াশোনা করতে পারো। তাহলে তোমরা একজন ঔষধ বিজ্ঞানী হতে পারো। ঔষধ বিজ্ঞানী আরো বড় একটা জিনিস, কারণ তুমি ওষুধ আবিষ্কার করে মানুষের জীবন রক্ষা করবে। ডাক্তার ওষুধ দিবে আর তুমি ওষুধ তৈরি করে মানুষকে জীবন বাঁচাচ্ছ, সেটা অনেক ভালো একটা প্রফেশন, তোমরা সেই পড়াশোনাটা করতে পারো। আমরা ইঞ্জিনিয়ার হতে পারি, কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেউ সিভিল ইঞ্জিনিয়ার। স্যার আমি তো ইঞ্জিনিয়ার হব। হ্যাঁ, কেউ হাইড্রো ইলেকট্রিসিটি ইঞ্জিনিয়ার, বিভিন্ন রকম কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে অঙ্কে সবচেয়ে ভালো হইতে হবে, অঙ্কে হইতে হবে তুখোর। ইঞ্জিনিয়ার মানেই ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সে ভালো হইতে হবে, ইংরেজিতে ভালো হইতে হবে, ফিজিক্সে ভালো হতে হবে। তোমরা আর্কিটেকচারই পড়তে পারো, তোমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারো। আমাদের দেশে বুয়েট আছে, তোমরা নাম শুনছো, আমি সেখানে পড়াশোনা করছি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। ওখানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। বাংলাদেশে আরো 3টা ইউনিভার্সিটি আছে, রাজশাহীতে আছে একটা, চিটাগাং এ একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, দেশে বিদেশে ঢাকায় আরো আরেকটা আছে, এবং অনেকগুলো দেশি বিদেশি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। তোমরা যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তাহলে ইঞ্জিনিয়ারিং কলেজ বা ইউনিভার্সিটিতে পৃথিবীতে কোথাও পড়তে হবে। বাংলাদেশের সবচেয়ে ভালো পড়াশোনা হয় বুয়েটে, এটা হচ্ছে 1 নম্বর বাংলাদেশের সবচেয়ে ভালো একটা প্রতিষ্ঠান। এখানে ভর্তি হইতে গেলে তোমাকে অত্যন্ত মেধাবী হইতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইংলিশ, এই 4টা সাবজেক্টে অসম্ভব স্যার মেধাবী আমি হতে হবে। শুনেছি বুয়েটে 100-র মধ্যে যদি তুমি 10% কম পাও তাও তোমাকে চান্স দেওয়া হবে না, তোমাকে হ্যাঁ, অনেক কম। 95 এর উপরে পেতে হবে, তার নিচে হলে তোমাকে চান্স দেওয়া হবে না। এটা এর না, ফলে চান্স, প্রমাণ হচ্ছে তার মেধা খুবই কম। হ্যাঁ চান্স দেওয়া হয় কখন, তুমি মনে করো উপরের দিক থেকে নেওয়া হতো যে প্রথম 500 জনকে বা প্রথম 3000 জনকে নেওয়া হয়, তো দেখা গেছে যে যারা ম্যাথে ফিজিক্সে 90-80 কম পায় বা অনেক বেশি না পায় তারা ভালো করে না। তো বুয়েট হচ্ছে বাংলাদেশের প্রথম শ্রেণীর একটা প্রতিষ্ঠান যেখানে সবচেয়ে মেধাবীরা পড়াশোনা করে। তুমি যদি বাংলাদেশের প্রথম 5000 ছাত্রছাত্রী বেছে নাও, তার ভিতরে দেখা যাবে যে 3000 এই বুয়েটে পড়তে চায়, বাকিরা মেডিকেলে পড়তে চায়, অথবা মেডিকেলে পড়তে চায়, বুয়েটে পড়তে চায়। তাহলে বাংলাদেশের যারা প্রথম শ্রেণীর ছাত্র বা ছাত্রী তারা বুয়েট এবং মেডিকেলে পড়তে চায়। এই দুইটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস এবং মেধাবীদের জন্য সবচেয়ে ভালো জায়গা যেখানে আমরা পড়াশোনা করি। তুমি কোন বিষয়ে পড়তে চাও সেটা তোমার উপরে ডিপেন্ড করবে, তবে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ, এই 4টা সাবজেক্টে ভালো হতো। ম্যাথে একদম অসম্ভব ভালো হইতে হবে, ম্যাথে ভালো না হলে ইঞ্জিনিয়ারিং পড়ার কোনো প্রয়োজন নাই বা পড়তে পারবে না। তুমি পাইলট হতে পারো, পাইলট হওয়ার জন্য তুমি বাংলাদেশ এয়ারফোর্সে জয়েন করতে পারো, অথবা ইন্টারমিডিয়েট পাস করার পরে এই প্রাইভেট ট্রেনিং ইনস্টিটিউট আছে, ওরা তোমার পাইলট তৈরি করে দেয়, সেখানে অনেক টাকা খরচ হয়, প্রায় 30-40 লাখ টাকার মতো লাগতে পারে বা তারও বেশি। তোমাদের যদি অনেক টাকা পয়সা থাকে তাহলে প্রাইভেট ইনস্টিটিউটে তোমরা পড়াশোনা করতে পারো, করে পাইলট হতে পারো, অথবা বাংলাদেশ এয়ারফোর্সে জয়েন করতে পারো, তারা তোমাকে পাইলট হিসাবে নিয়োগ দিবে এবং পাইলট হিসাবে গড়ে তুলবে। দেশের বাইরে গিয়েও পড়তে পারো। পাইলট হওয়ার জন্য ইংরেজি, ফিজিক্স এবং ম্যাথমেটিক্স, এই 3টা সাবজেক্টে অসম্ভব ভালো হইতে হবে। ফিজিক্স এবং ম্যাথমেটিক্স, সায়েন্স মানেই ম্যাথমেটিক্স।
তো মেয়ে ছেলে কোনো পার্থক্য নাই, বাংলাদেশে অনেক মহিলা পাইলট আছে এবং ওনারা ছেলেদের চেয়ে অনেক ক্ষেত্রে এগিয়ে আছে। এই যে দুইজন মহিলা দেখতেছে, ওনাদের আমি অনেকবার ওনাদের সাথে ভ্রমণ করেছি এবং ওনাদেরকে দেখেছি। আমার খুব ভালো লাগে যখন দেখি বাংলাদেশের একজন মহিলা পাইলট যিনি এরকম বড় বড় বিমান চালান। এরকম কয়েকজন আছেন, ওনাদেরকে ক্যাপ্টেন বলা হয়। তোমরা চাইলে গবেষক হতে পারো, সোশ্যাল সায়েন্সের গবেষক হতে পারো, ইকোনমিক্স এর গবেষক হতে পারো, কেমিস্ট্রি গবেষক হতে পারো, নাসায় গিয়ে গবেষণা করতে পারো। গবেষক হওয়ার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে অত্যন্ত মেধাবী হতে হবে। তোমাকে ইউনিভার্সিটি বা মেডিকেল বা বুয়েটে ফার্স্ট ক্লাস পেতে হবে বা জিপিএ 4 এ ভালো রেজাল্ট করতে হবে। মেধাবী না হলে গবেষণা করা যায় না। গবেষক হওয়ার প্রথম শর্ত হচ্ছে খুব মেধাবী লোক হতে হবে, শিক্ষক হতে হবে, গবেষক হতে হবে। যারা যে বিষয়টা নিয়ে পড়াশোনা করে, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথমেটিক্স হোক, ইঞ্জিনিয়ারিং হোক, কম্পিউটার হোক, মেডিসিন হোক, ওই সাবজেক্ট গুলাতে যারা অত্যন্ত মেধাবী হয় তারাই গবেষক হয়। গবেষণা করা এবং গবেষক হওয়া অত্যন্ত প্রেস্টিজিয়াস। গবেষণা যারা করে তাদের মান মর্যাদা অনেক উপরে, বেতন ভাতাও অনেক ভালো এবং পৃথিবীতে তারা খুব বড় বড় কাজ করেন, পৃথিবীর উপকার করেন। মানুষ হিসাবে জন্মানোর আমার একটা বড় উদ্দেশ্য হচ্ছে মানুষের উপকার করা। এখন মনে করো যে লোকটা কোভিড ভাইরাসের ইনজেকশন আবিষ্কার করছে আর যে লোকটা কোভিড ভাইরাসের চিকিৎসা করতেছে, কে বড়? যিনি চিকিৎসা করতেছেন উনি, না যিনি কোভিড এর এই যে ভ্যাকসিন আবিষ্কার করছেন উনি বেশি পাওয়ারফুল? বলো তো। যিনি আবিষ্কার ভ্যাকসিন আবিষ্কার করেছে যে। করছেন। ভেরি গুড। যিনি ভ্যাকসিন আবিষ্কার করছেন, ওষুধ আবিষ্কার করছেন, তিনি কিন্তু অনেক বড় মাপের গবেষক। সুতরাং গবেষকরা কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ারের চেয়েও কিন্তু অনেক উপরের মাপের। তারা আমাদেরকে বুদ্ধি দেন, জ্ঞান দেন এবং পৃথিবীকে উন্নতির দিকে নিয়ে যান। তুমি গবেষক হতে চাও, আমি আজকে যত বিষয় নিয়ে কথা বলবো সেখানে মেধার কোনো বিকল্প নাই। পড়াশোনা না করলে এইসব কথা শুনে কোনো লাভ নাই। প্রথম শর্ত হচ্ছে ভালো ছাত্র হতে হবে। এই তোমরা 3 ভাই বোন মারামারি করতেছো কেন? দুষ্টুমি করো না, বসো। হ্যাঁ শুনো, ঠিক আছে, কোনো অসুবিধা নাই বাবা, কোনো অসুবিধা নাই। ওয়ারিশা, জাহিন, কোনো অসুবিধা নাই, দুষ্টামি করো ভাই বোন, আনন্দ করো, নো প্রবলেম। আমি এমনি বললাম। তোমরা কি করতে পারো? তোমরা বিজ্ঞানী হতে পারো। এখানে কয়জন বিজ্ঞানীর ছবি আছে? কে কে চিনো দেখো, বলো দেখি। উনি কে? প্রথম লোকটাকে? থমাস আলভা এডিসন। হ্যাঁ, দ্বিতীয় লোকটার নাম? দ্বিতীয় জন? আইনস্টাইন অ্যালবার্ট আইনস্টাইন দ্বিতীয়জন আইনস্টাইন। তৃতীয় জন? অ্যালবার্ট আইনস্টাইন তৃতীয় জন কে? নিউটন জগদীশ চন্দ্র চার্লস বেবেজ। উনি জগদীশ চন্দ্র বসু, উনি হচ্ছেন নিউটন। উনি বসু। মাঝখানের জন কে? উনি চার্লস বেবেজ। চার্লস বেবেজ। ভেরি গুড, কম্পিউটারের বেবেজ। জনক। হ্যাঁ, আমরা ওনার সম্বন্ধে একদিন কথা বলছি। তোমরা চাইলে বিজ্ঞানী হতে পারো, তোমরা চাইলে অর্থনীতিবিদ হতে পারো। বড় বড় বিজ্ঞানীরা কি করে? বিজ্ঞানীরা পৃথিবীর উন্নতি করে। খেয়াল করো, যারা একটা প্রতিষ্ঠান চালায় তারা ভালো, না যারা পৃথিবীটাকে ঘোরায় তারা ভালো? তোরা একজন লোক, তুমি একটা, হ্যাঁ তুমি মনে করো একটা অফিসের বিজনেস করে একটা অফিসের এক্সিকিউটিভ হলে, একটা বড় অফিসার হলে, সেটা ভালো, না তুমি মোবাইল ফোন আবিষ্কার করে 700 কোটি লোকের উপকার করতেছো, ওটা ভালো? মোবাইল ফোন আবিষ্কার করে। হ্যাঁ, তাহলে আমরা যারা সায়েন্সে পড়ি, সায়েন্সে যারা পড়ি তাদের কাজ হচ্ছে পৃথিবীর উন্নতি করা। খেয়াল করো, আমরা যারা সায়েন্সে পড়ি তারা পৃথিবীটাকে ডেভেলপ করি। আমরা ব্রিজ বানাই, বিল্ডিং বানাই, মোবাইল ফোন বানাই, ওষুধ বানাই, আমরা রকেট বানাই। যারা সায়েন্সে পড়ে তাদের কাজই হচ্ছে পৃথিবীর ডেভেলপমেন্ট করা। আমাদের কাজই হচ্ছে পৃথিবীর উন্নতি করা সব সময়। আচ্ছা, এখন একটা লোক টাকা পয়সার হিসাব রাখে, সারাদিন কত টাকা আয় হইলো ব্যয় হইলো, এটা ভালো, না একটা লোক টাকা বানায় সেটা ভালো? টাকা বানানো। Good, good. আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ, তাহলে তোমরা যদি বিজ্ঞানী হতে চাও, দার্শনিক হতে চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে? ওই সাবজেক্টে পড়াশোনা করতে হবে। তুমি যে কোনো বিষয়ে বিজ্ঞানী হতে পারো। তুমি ফিজিক্সের একজন বিজ্ঞানী হতে পারো, বায়োলজিতে একজন বিজ্ঞানী হতে পারো, মেডিসিনের বিজ্ঞানী হতে পারো। বিজ্ঞানের যে কোনো বিষয় নিয়ে পড়লেই তুমি বিজ্ঞানী হতে পারো। তো বিজ্ঞানী যদি হতে চাও তাহলে তোমাকে অনেক সাধনা করতে হবে, পড়াশোনা করতে হবে।
তোমরা শিক্ষক হতে পারো, যারা শিক্ষক হতে চাও। শিক্ষকরা হচ্ছে সমাজের কারিগর, তাই না? শিক্ষকদের কাজ হচ্ছে মানুষের বাচ্চাকে মানুষ করা। আমি শিক্ষকতা করি কেন? কারণ আমি চাই পৃথিবীতে আমি যেন মানুষকে মানুষ করতে পারি। তাহলে এর চেয়ে বড় কাজ পৃথিবীতে আর হতে পারে না। একটা মানুষকে জ্ঞান দেওয়া, তাকে আলোকিত করা, তাকে মানুষ করা। মানুষের বাচ্চাকে মানুষ করা সবচেয়ে কঠিন। মানুষ 30 বছর পড়াশোনা করে মানুষ হয় না, চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে। মানুষকে সত্যিকারের মানুষ বানানোর কাজটা যারা করেন তারা স্যার শিক্ষক। আমার একটা কথা হলো যে একটা পশু বা পাখি জন্ম থেকেই পশু অথবা পাখি হয়ে থাকে, কিন্তু একটা মানুষ কিন্তু অনেক সাধনার পরে মানুষ হয়। হ্যাঁ, তাহলে দেখো শিক্ষক কি করেন। একজন শিক্ষক কিন্তু আমাদের জ্ঞান দেন। শিক্ষক না থাকলে ডাক্তার কে বানাবে, ইঞ্জিনিয়ার কে বানাবে, শিক্ষক না বানালে গবেষক কে বানাবে। তাহলে একটা সমাজের শিক্ষকরা হচ্ছে সবচেয়ে সম্মানিত এবং পবিত্র দায়িত্ব পালন করে। আমি যখন বুঝতে পারলাম যে পৃথিবীতে সবচেয়ে ভালো উপকার করা যাবে শিক্ষক হলে, তখন আমি শিক্ষক হলাম। কারণ আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জ্ঞান দিতে পারি, তারা আলোকিত হবে, পৃথিবীর ভালো কাজ করবে। প্রথম যিনি আছেন উনি আমার শিক্ষক ডক্টর আতারুল ইসলাম। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন, পৃথিবীর একজন বড় বিজ্ঞানী বলতে পারো, বা একজন বড় মাপের শিক্ষক ছিলেন। উনি মারা গেছেন কিছুদিন আগে। আমার অত্যন্ত প্রিয় শিক্ষক, আমি অত্যন্ত শ্রদ্ধা করি, আমাকে অনেক আদর করতেন স্যার ডক্টর আতারুল ইসলাম। উনি আমেরিকাতে পড়াশোনা করেছিলেন এবং পৃথিবীর 18টা বিশ্ববিদ্যালয়ে উনি শিক্ষকতা করতেন। বছরের অর্ধেক সময় উনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টিচিং দিতেন এবং বিভিন্ন সময় গবেষণা করতেন। অনেক বড় মাপের একজন গবেষক, আইসিডি এবং হেলথ নিয়ে উনি অনেক গবেষণা করতেন। ডক্টর আব্দুল্লাহ আল মতি শরফুদ্দিন, তোমরা নাম শুনে থাকবে। উনি একজন বড় শিক্ষক ছিলেন, পদার্থবিজ্ঞানী ছিলেন আমি যতদূর জানি, এবং উনিও খুব বড় মাপের একজন শিক্ষক ছিলেন। প্রফেসর সিরাজুল ইসলাম স্যার, ইংরেজি ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এখন বেঁচে আছেন স্যার। অত্যন্ত ভদ্র, নম্র এবং একজন অত্যন্ত জ্ঞানী একজন মানুষ, যিনি একজন নিরপেক্ষ ব্যক্তিত্ব বলে সবাই চিনে। উনি সবসময় সত্যি কথাটা বলেন এবং ওনাকে অনেকে ফলো করেন। ডক্টর জামিলুর রেজা চৌধুরী স্যার মারা গেছেন। উনি বুয়েটের প্রফেসর ছিলেন, ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন এবং একজন বড় সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। আমি অনেক বড় বড় লোকদের নাম কেন বলতেছি, কারণ তুমি যখন বড় হতে যাবে তখন তোমার সামনে একটা আদর্শ থাকতে হয়। তোমাকে যখন কেউ জিজ্ঞেস করবে তুমি কার মতো শিক্ষক হতে চাও, তখন ওনাদের নাম তুমি বলবে। তুমি বললে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, তখন একজন জিজ্ঞেস করবে তুমি কার মতো ইঞ্জিনিয়ার হতে চাও, তখন যেন তুমি বলতে পারো যে আমি অমুকের মতো ইঞ্জিনিয়ার হতে চাই। তুমি যে ডাক্তার হতে চাও, মানুষ জিজ্ঞেস করবে কার মতো ডাক্তার হতে চাই, তুমি বলবা হ্যাঁ আমি ডক্টর মইনুদ্দিনের মতো ডাক্তার হতে চাই, বা প্রফেসর আব্দুল্লাহ স্যারের মতো ডাক্তার হতে চাই। তুমি সবসময় একজন আদর্শকে সামনে রাখবে, যাতে তুমি বলতে পারো যে আমি উনার মতো হতে চাই। একজন ভালো মানুষের ছবি সামনে না থাকলে কখনো ভালো হওয়া যায় না। এই ছবিগুলো তোমরা সামনে রাখবে সবসময় এবং একটা ওনাদেরকে। গোল না তৈরি করলে কখনোই সাফল্য পাওয়া হ্যাঁ, যায় একটা না। গোল থাকতে হবে এবং টার্গেট থাকতে হবে। তোমার সামনে একটা আদর্শ থাকতে হবে যে আমি উনার মতো হতে চাই। এই 4জন শিক্ষক, অনেক বড় বড় শিক্ষক আছেন, আমি এই 4জনের কথা আমার মনে আসছে, এই জন্য আমি তোমাদেরকে দিলাম। তোমরা কেউ কেউ চাইলে বিচারপতি হতে পারো, জাজ হতে পারো। কেউ কেউ চাইলে আমাদের এই যে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব ছিলেন আমাদের, তারপরে এখন বাংলাদেশের প্রধান বিচারপতি, তারপরে অনেক বিচারপতি এখানে আছেন। তোমরা দেখো ওনাদের মতো চাইলে তোমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি হতে পারো, অথবা জেলা বা উপজেলা লেভেলের বিচারক হতে চাও, জাজ বলি আমরা না, জাজ হতে পারো। সেই জন্য তোমাকে ল নিয়ে পড়াশোনা করতে হবে এবং সেই লাইনে অনেক সাধনা করতে হবে। এবং আমি বারবার বলছি, বড় হওয়ার প্রথম শর্ত হচ্ছে ইংরেজি খুব ভালো জানতে হবে। ল যেহেতু সায়েন্সের বিষয় না, তুমি আর্টস বা কমার্স থেকে পড়েও ল পড়তে পারো, সেই ক্ষেত্রে তোমাকে এই ধরনের সাবজেক্ট গুলা পড়তে হবে। তুমি চাইলে ব্যারিস্টার রফিকুল হক স্যারের মতো একজন আইনজীবী হতে পারো, একজন ব্যারিস্টার হতে পারো। সেক্ষেত্রে তোমাকে ল পড়তে হবে এবং লন্ডনে গিয়ে বারের ল পড়ে আসতে হবে। তো উনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। উনাকে তোমরা অনুসরণ করতে পারো। তারপরে তোমরা যদি কেউ চাও ব্যাংকার হতে পারো। অনেকেরই বাবা মা এখানে ব্যাংকার আছে। তোমরা বাংলাদেশ ব্যাংকে চাকরি করতে পারো, তোমরা সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, রাজবাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক, এরকম বাংলাদেশে প্রায় 62টা ব্যাংক আছে, সেখানে চাকরি করে ব্যাংকার হতে পারো। ব্যাংকার হতে গেলে কমার্স পড়া লাগে, বা যে কোনো সাবজেক্টে পড়ে তুমি ব্যাংকার হতে পারবা। সেক্ষেত্রে তোমাকে পরে হয়তো MBA করতে হবে। তো ব্যাংকার হওয়ার জন্য যারা কমার্স পড়ে তাদের জন্য বেশি সুবিধা। কমার্সে পড়লেই তোমার জন্য সুবিধা, তুমি MBA BBA করলে ভালো ব্যাংকার হতে পারবে। কিন্তু তুমি সায়েন্সে পড়লে যে ব্যাংকার হতে পারবে না তা না,
সায়েন্সে পড়ার পরে বা আর্টসে পড়ার পরে তুমি যদি এমবিএ করে নাও বা ব্যাংকিং সাবজেক্টের উপরে মাস্টার্স করো বা ইকোনমিক্স পড়ো বা যে কোনো সাবজেক্ট পড়ে ব্যাংকার হওয়া যায়। তবে ব্যাংকার যারা ব্যাংকিং পড়ে বা যারা কমার্স পড়ে তাদের জন্য হওয়াটা সুবিধাজনক। বাংলাদেশে অনেক ব্যাংকার আছেন, প্রায় 2 লক্ষের মতো ব্যাংকার আছেন এবং প্রায় 60টার মতো ব্যাংক আছে, তোমরা সেইটাও পড়াশোনা করতে পারো। স্যার আপনি ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? আমি ছোটবেলা যা হতে চেয়েছিলাম সেটা তো হতে পারিনি রে বাবা। আমি ছোটবেলা পাইলট হতে চেয়েছিলাম, কিন্তু আমি পাইলট হতে পারিনি। তারপরে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম, সেটাও আমি হতে পারিনি। পরে হয়েছি কম্পিউটার ইঞ্জিনিয়ার। এখন আমার মনে হয় আমি যদি কৃষক হতে পারতাম তাহলে সবচেয়ে ভালো করতাম। মাঝে মাঝে আমি যখন তোমাদের মতো খুব ছোট ছিলাম তখন আমি ট্রেনের ইঞ্জিনে করে এদিক ওদিক ঘুরতাম। ট্রেনের ইঞ্জিনে বসে ঘোরাটা খুব আনন্দের। তখন আমার মাঝে মাঝে মনে হতো আমি যদি ট্রেনের ড্রাইভার হতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি যদি একজন ভালো কৃষক হতে পারতাম তাহলে সবচেয়ে খুশি হতাম। এটা আমি পরে সবার লাস্টে বলবো, কেন সেটা আমি দেখতেছি, তোমাদেরকে বলবো। কেন আপনি হলো কৃষক হতে চেয়েছিলেন? হ্যাঁ, এটা আমি সবার লাস্টে বলবো বাবা, কেন কৃষক হতে যাচ্ছিলাম। আমি শেষ করি, তুমি বুঝতে পারবা। হ্যাঁ, তোমরা ব্যাংকার হতে পারো, তারপরে এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন আমাদের মিস্টার ফজলে কবির স্যার, উনার মতো বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারো। আগে ছিলেন ডক্টর আতিউর রহমান স্যার, তার আগে ছিলেন ডক্টর ফরাসউদ্দিন স্যার। তোমরা বাংলাদেশ ব্যাংকে বড় হয়ে অর্থনীতিতে পড়াশোনা করো বা আরো পড়াশোনা করে হয়তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারো কোনো একদিন। বিভিন্ন ব্যাংকের এমডি হতে পারো। যে আমাদের এখানে জনাব একে শিরিন স্যার আছেন, জনাব আরফান আলী স্যার আছেন, উনি ব্যাংক এশিয়ার আরফান আলী স্যার আছেন। আরেকজন আছেন ডাইন দিকে, ওনাকে চিনো, ইস্টার্ন ব্যাংকে ছিলেন। আচ্ছা, তো তোমরা চাইলে বড় বড় ব্যাংকার হতে পারো, বাংলাদেশ ব্যাংকে চাকরি করতে পারো, অথবা দেশি বিদেশি যে কোনো ব্যাংকে চাকরি করতে পারো। আর বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে বড় যিনি থাকেন ওনাকে বলা হয় গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক। তোমরা যদি অনেক মেধাবী হও একসময় তোমরাই হয়তো একসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারবে। তোমরা চাইলে বাংলাদেশের সরকারি যে সকল প্রতিষ্ঠান আছে তার আমরা আমলা বলি, অর্থাৎ সর্বোচ্চ লেভেলে এক্সিকিউটিভ হতে পারো। এখানে আছে ডক্টর সাদিক স্যার আছেন, উনি সুনামগঞ্জের, তোমরা হয়তো চিনো ওনাকে। ডক্টর সাদাত স্যার আছেন, উনি ছিলেন পিএসসি চেয়ারম্যান ছিলেন, দুইজনই, ওনারা সচিব ছিলেন। ডক্টর আকবর আলী খান, ডক্টর মশিউর রহমান। তোমরা যদি চাও যে আমরা একদিন বড় হয়ে এরকম সচিব হব বা সরকারি বড় বড় অফিসার হব, ম্যাজিস্ট্রেট হব, ডিসি হব, তাহলে তোমাদেরকে বিসিএস পরীক্ষায় পাশ করতে হবে। বিসিএস পরীক্ষা যদি তোমরা দিতে চাও তাহলে মেধাবী হতে হবে। প্রথম শর্ত হচ্ছে মেধাবী হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে তোমাদেরকে খুব ছোটবেলা থেকেই বিসিএস পরীক্ষা যে সকল বিষয়ের উপরে নেওয়া হয় সেই বিষয়গুলো খুব ভালো করে পড়তে হবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, দেশ বিদেশ, আন্তর্জাতিক নলেজ, এবং তুমি যে সাবজেক্টে পড়াশোনা করবে সেই সাবজেক্টের উপরে মোটামুটি পরীক্ষা হয়। তো সবসময় মেধা ছাড়া তো কোনো উপায় নেই, তাই না? মেধাবী না হলে তোমার কোথাও জায়গা নেই। প্রথম শর্ত হচ্ছে তোমাকে মেধাবী হতে হবে। তো মেধাবী যদি হতে পারো তাহলে তোমাকে ছোটবেলা থেকে অনেক পড়াশোনা করতে হবে। তো ওনারা, আমি যাদের ছবি এখানে দেখাচ্ছি, উনি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন। ওনারা সবাই বিখ্যাত এবং বাংলাদেশে অত্যন্ত স্বনামধন্য, এবং ওনারা দীর্ঘদিন বাংলাদেশ সরকারের বড় বড় পোস্টে ছিলেন। আমি কয়েকজনের ছবি আনলাম, আরো অনেকেই আছেন যারা অত্যন্ত শ্রদ্ধাভাজন। এই জায়গায় যদি তোমরা এখন বড় হয়ে আসতে চাও তাহলে তোমাদেরকে ছোটবেলা থেকে সেভাবে পড়াশোনা করতে হবে, সাধনা করতে হবে, সেইভাবে ছোটবেলা থেকেই জ্ঞান বিজ্ঞানের সমুদ্রে নাড়াচাড়া করতে হবে। তোমরা যদি কেউ চাও যে না আমরা সমাজ সেবা করবো, তাহলে সমাজ সেবক হতে পারো, মাদার তেরেসার মতো হতে পারো, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মতো হতে পারো, অথবা বাংলাদেশে যারা সমাজ সেবা করে, মানুষের উপকার করে, গরিব লোকদের সাহায্য দেয়, এরকম নাম বলো তো দুই একজন সমাজ সেবকে যারা বাংলাদেশে বড় বড় কাজ করেন, নাম বলতে পারবা তোমরা? সুলতানা কামাল, বেগম আর রোকেয়া। বেগম রোকেয়া ছিলেন, হ্যাঁ, এরকম সমাজ সেবক আরো বলো। সুলতানা কামাল। হ্যাঁ, তো একজন স্যার আমাদের বাংলাদেশের সবথেকে বড় সমাজসেবক হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, তাহলে আমরা মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, সমাজসেবক, রাইট। সমাজসেবক বলতে আমরা বুঝি যারা চাকরি করে না, বা ধরো সমাজের ভালো ভালো কাজ করে, তারা নিজেরা একটা প্রতিষ্ঠান করে, একটা হসপিটাল করে, বা একটা অনাথ আশ্রম করে, বা একটা ওল্ড হোম করে,
অথবা ধরো একটা স্কুল করে, কলেজ করে, হসপিটাল করে, এরা সমাজের নিজের সময়টাকে এই ডক্টর ইব্রাহিম স্যারের নাম শুনছো? ডক্টর মোহাম্মদ ইব্রাহিম বারডেম হসপিটাল তৈরি করছেন, আমাদের শিশু হাসপাতাল তৈরি করছেন, এরকম আছেন, কিডনি হাসপাতাল তৈরি করছেন, অনেকেই আছেন, ব্যক্তিগত ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা বড় বড় মাপের মানুষ। অনেকে ছায়ানটের নাম শুনছো তোমরা? ডক্টর সঞ্জিতা খাতুন তৈরি করেছেন ছায়ানট। তো বিভিন্ন রকমের মানুষ আছে যারা সমাজের ভালোর জন্য নিজেরা বড় বড় কিছু করতে চায়। আমি একজনের উদাহরণ দিলাম, মাদার তেরেসা। তোমরা চাইলে এইটা হইতে পারো। আচ্ছা, একটা কথা ভালো করে বুঝতে হবে যে চাকরির সাথে কিন্তু এগুলার সম্পর্ক নাই। চাকরি এক জিনিস, আর ভালো নিজে কি হতে চাও সেটা এক জিনিস। তোমার যদি বাবার অনেক টাকা পয়সা থাকে তাহলে তুমি অনেক কিছু হতে পারো, না হতে পারো। সুতরাং চাকরি এক জিনিস, যে আমি জীবন চালানোর জন্য কি করব এটা এক জিনিস, আর মানুষ হিসাবে পৃথিবীতে এসে আমি মানুষের জন্য কি করব, পৃথিবীর জন্য কি করব, সেটা হলো আরেকটা জিনিস। সুতরাং আমি যে কথাগুলা বলছি সেটা দুই দিক থেকে তুলনা করতে হবে। মানে বেঁচে থাকার জন্য তো আমি যে কোনো কিছু করতে পারি, আমি রিক্সা চালালেও বেঁচে থাকবো, আমি যদি চুরি ডাকাতি করেও আমি বেঁচে থাকবো, কিন্তু ওইটা তো ভালো কাজ না। আমাকে ভালো কাজ করতে হবে যেন আমার ভালো হয়, পৃথিবীর ভালো হয়, মানুষের ভালো হয়, আল্লাহ ভালো বলেন, এমন কাজ আমি করব পৃথিবীতে যেটাতে সবকিছুই আমি মন থেকে চাই, সেটা আমি করতে চাই। সেটা কিভাবে করব? তুমি চাইলে নভোচারী হইতে পারো, যে না আমি চাঁদে যাব, আমি মঙ্গল গ্রহে যাব, আমি নাসায় কাজ করব, সেটাও তুমি হইতে। তাহলে তোমাকে ফিজিক্স পড়তে হবে, ভালো করে ম্যাথমেটিক্স পড়তে হবে, কম্পিউটার সায়েন্স পড়তে হবে, এবং নাসায় যাওয়ার জন্য যে ধরনের পড়াশোনা দরকার সেই ইংরেজি তো মাস্ট। বিদেশে গিয়ে পড়াশোনা করা মানে উচ্চশিক্ষা মানে ইংরেজি। ইউনিভার্সিটি লেভেলে তুমি যখন ইন্টারমিডিয়েট পাস করে যাবা, সব বই হচ্ছে ইংরেজিতে, কোনো বাংলা বই তখন আর থাকবে না। সুতরাং তখন তোমাকে সব ইংরেজিতে পড়তে হবে, সেটা পাইলট হও, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, সব বই হচ্ছে ইংরেজিতে। সুতরাং ইংরেজিতে তোমাকে ভালো হতেই হবে। তাহলে আমি যদি এরকম মহাশূন্যচারী হতে চাই, নভোচারী হতে চাই, তাহলে আমাকে সেইভাবে পড়াশোনা করতে হবে। তুমি নেতা হতে পারো, তুমি যদি মনে করো না আমি বঙ্গবন্ধুর মতো নেতা হতে চাই, বা আমি মহাত্মা গান্ধীর মতো স্যার, আমি নেতা যা হতে চাই। বলেছিলাম, সমাজসেবকের মধ্যে বাংলাদেশের সব থেকে বড় সমাজসেবক যে আমাদের সমাজকে মুক্ত করেছে তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, আমরা আমরা মনে করো যে আমরা ইয়াসির আরাফাতের মতো নেতা হইতে চাই, আমরা ফিদেল কাস্ট্রের মতো নেতা হইতে চাই, আমরা নেলসন ম্যান্ডেলার মতো নেতা হইতে চাই। আমাদের নেতা আমাদের আমাদের নেতার মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা হচ্ছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা যদি চাও নেতা হতে চাও, তাইলে তোমাকে কি করতে হবে? জনগণকে ভালোবাসতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, স্যাক্রিফাইস শিখতে হবে, এবং তোমাকে অর্থনীতি, পৌরনীতি, মানুষ, সমাজ, ধর্ম, রাজনীতি সম্বন্ধে ভালো নলেজ রাখতে হবে, অনেক কিছু পড়াশোনা করতে হবে। একজন বড় নেতা হওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে নলেজ। এবং জনগণের ভালোবাসা পেতে গেলে তোমাকে সৎ হতে হবে, জীবনটা উৎসর্গ করে দিতে হবে, এবং তোমাকে একটা জাতির সম্বন্ধে জানতে হবে, তোমার দেশ জানতে হবে, ভূমি জানতে হবে, পৃথিবী সম্বন্ধে জানতে হবে, অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, আমাদের রাজনীতি, আমাদের বিজ্ঞান, শিক্ষা, কলা। অর্থাৎ একজন বড় নেতা হওয়ার জন্য সব বিষয়ে একটা ভালো নলেজ থাকা বাধ্যতামূলক। সবচেয়ে বড় যে গুণটা থাকতে হয় সেটা হচ্ছে মানুষকে ভালোবাসা। বঙ্গবন্ধু যেভাবে মানুষকে ভালোবাসতেন, মানুষও তাকে অনেক ভালোবাসতেন, তাই না? এক মানুষ, উনার এক ডাকে দেখো 30 লক্ষ লোক আমরা শহীদ হয়ে গেলাম, আমাদের মা বোনরা ইজ্জত দিয়ে, উনার এক আহ্বানে বাঙালি জাতি স্বাধীন হয়ে গেল। সবাই নেতা হতে পারে, কিন্তু জাতির জন্য কিন্তু একজনই হয়, এটা বুঝতে হবে। উনি এমন এক নেতা যিনি আমাদের বাংলাদেশ নামক একটা দেশে জন্ম দিয়েছেন। নেতা তো হাজার হাজার আছে চতুর্দিকে, আমাদের আশেপাশে দেশে বিদেশের নেতা আছে হাজার হাজার, কিন্তু একটা দেশের জাতির জনক হয় কিন্তু একজনই, এটা দুইজন কখনো হয় না। আমাদের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন লোক, আমরা আমাদের জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাই। তোমরা যদি নেতা হতে চাও, উনার আদর্শ তোমরা ফলো করবে, উনার লেখা বইগুলা পড়বে, উনার জীবনী পড়বে, উনি কি চেয়েছিলেন, উনি বাঙালি জাতির জন্য কি স্যাক্রিফাইস করেছেন, কত বছর জীবনের কত সময় জেলে কাটিয়েছেন, কত ত্যাগ তিতিক্ষা সহ্য করেছেন, পাকিস্তান আর্মির বিরোধী দলের তখনকার যারা দেশ আমাদের বিরোধিতা করতো, তারা ওনাকে অনেক অত্যাচার করেছে, সব সহ্য করে উনি আমাদের জন্য জীবন বিসর্জন দিয়েছেন। এবং শেষ পর্যন্ত বাঙালি জাতির জন্য উনি তার সপরিবারে, তাকে হত্যা করা হয় নির্মম ভাবে, বিপদগামী কিছু লোক তাকে হত্যা করে, এবং উনি দেখো শেষ পর্যন্ত আমাদেরকে ওনার জীবন দিয়ে ভালোবেসে গেছেন। জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে বাঙালি জাতির জন্য প্রমাণ করে গেছেন যে উনি আমাদের সত্যিকারের একজন মহান নেতা ছিলেন।
যিনি আঙ্গুল নাড়া দিলেই লক্ষ লক্ষ কোটি কোটি লোক রাজি হয়ে যেত জীবন উৎসর্গ করার জন্য। তোমরা যদি নেতা হতে চাও তাহলে এরকম নেতা হওয়ার চেষ্টা করবা। নেতা হওয়ার জন্য অনেক পড়াশোনা করতে হবে, মুখে বললে হবে না। এরকম একজন অসাধারণ নেতা হওয়ার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের কাছে যেতে হবে। তোমরা বড় হয়ে আর্মিতে যেতে পারো, আর্মি অফিসার হতে পারো, কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর, জেনারেল, মেজর জেনারেল, ফিল্ড মার্শাল। এগুলো ছোটবেলা অনেকেই অনেক কিছু স্বপ্ন দেখে, বড় হলে সেরকম হতে পারে না, একসময় সে অন্যদিকে চলে যায়, ইত্যাদি ইত্যাদি। এই জন্য তো আমি ছোটদেরকে টার্গেট করে অনুষ্ঠানগুলা করতেছি, কারণ ছোটবেলায় তুমি যেটা ভাবো বড় হতে হতে এটা চেঞ্জ হয়ে যায় বিভিন্ন সামাজিক পারিপার্শ্বিক কারণে, বন্ধুদের পাল্লায় পড়ে, খারাপ লোকের সঙ্গে পড়ে, বিভিন্ন কারণে মানুষ বিপদগামী হয়ে যায়। তোমরা যেন সেই দিকে না যাও, সেই জন্য আমি বলতেছি তোমরা ছোটবেলা থেকে যদি লক্ষ্যটা ঠিক রাখো তাহলে আমরা এইভাবে আগাবো। একটা লক্ষ্য নিয়ে কখনো জীবনে আগাবো না, কখনোই একটা লক্ষ্য স্থির করবে না, কারণ একটা লক্ষ্য তুমি পৌঁছতে নাও পারো। এই জন্য সবসময় 3-4টা লক্ষ্য সামনে রাখবে। আমি ডাক্তার হবই এরকম কোনো লক্ষ্য ঠিক করো না, কারণ যদি কোনো কারণে ডাক্তার হতে, লক্ষ্য আছে, ইঞ্জিনিয়ার, হ্যাঁ আর্মি, ডক্টর, রাইট, অনেক কিছু। তোমরা যদি বলো যে আমি ডাক্তার হবই, পরে যদি ডাক্তার হতে না পারো তাহলে মনে খুব কষ্ট লাগবে। এই জন্য 3-4টা অপশন রাখবা, যে আমি প্রথমেই ডাক্তার হতে চাই, না পারলে আমি অ্যাডমিনিস্ট্রেটর হতে চাই, নাহলে আমি আর্মি হতে চাই, নাহলে আমি ভালো কৃষক হতে চাই, ভালো ব্যবসায়ী হতে চাই, আমি ভালো সমাজসেবক হতে চাই। তোমাদের যেটা ভালো লাগে 2-3টে অপশন সবসময় সামনে রাখবে। হ্যাঁ, বড় হইতে তো অনেক বাধা আসবে, দেখা গেলো মেট্রিক পরীক্ষা খারাপ হয়ে গেল, ইন্টারমিডিয়েট খারাপ হলো, বা কোনো কারণে তুমি একটু পিছিয়ে পড়লা, সেটাতে যেন কষ্ট না হয়। এটা এটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা প্রথম থেকে আমাদের লক্ষ্যটা এমন ভাবে স্থির করব যেন আমাদের কখনোই মনে না হয় যে আমরা আসলে এটা পারিনি, ওটা পারিনি। তাহলে আমরা যদি আর্মি হতে চাই তাহলে কি করতে হবে? আর্মি হতে গেলে তোমাকে ইন্টারমিডিয়েট পাস করার পরে আর্মিতে পরীক্ষা দিতে হবে, এবং আর্মির পরীক্ষাগুলা আর্মিতে অনেক সিলেক্ট করে নেওয়া, অনেক আর্মি অনেক চুজি গেলেই তোমাকে নিয়ে নেবে এরকম না, তারা অনেক কিছু যাচাই বাছাই করে তারপরে নেয়। অত্যন্ত মেধাবী নেয়, স্বাস্থ্য ভালো, অনেক বুদ্ধি আছে, উপস্থিত বুদ্ধি আছে, শারীরিক পরিশ্রম করতে পারে, চোখ ভালো, নাক ভালো, কান ভালো, অনেক কিছু টেস্ট করে তারা আর্মিতে নেয়। যারা ক্যাডেট কলেজে পড়ে তাদের জন্য আর্মিতে যাওয়াটা একটু বেটার, সুবিধাজনক। তোমরা যদি ক্যাডেট কলেজে পড়তে চাও তাহলে যদি চান্স পাও যেতে পারো, ওখান থেকে পাশ করলে ভালো মানুষ হিসাবে বের হতে পারবা, প্লাস আর্মিতে বা এয়ারফোর্সে জয়েন করার একটা ভালো সুযোগ থাকবে। তো তোমরা চাইলেই বাংলাদেশ আর্মিতে জয়েন করে একদিন অনেক বড়, এই যে আমাদের বর্তমান আর্মি চিফের ছবি দিলাম, এই যে একটা মেয়ের ছবি দিলাম, এরকম অনেক বড় মাপের আর্মির অফিসার হতে পারো। স্যার, আমার জ্যাঠাতো ভাই, আমার জ্যাঠাতো বড় ভাই আর্মি মেজর। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। তোমার যদি আর্মি মেজর থাকে তাহলে ওনার সাথে পরামর্শ করো, পরামর্শ করে ওনাকে জিজ্ঞেস করো যে কি কি করলে তোমরা আর্মিতে জয়েন আমি করতে। ওনার থেকে অনেক কিছুই শিখি। আচ্ছা, ঠিক আছে। তাইলে আমরা দেখলাম যে আর্মিতে জয়েন করতে পারো তোমরা চাইলে। তোমরা চাইলে বাংলাদেশ এয়ারফোর্সে জয়েন করতে পারো পাইলট হিসাবে। এই যে পাইলটদের ছবি দেখতেছো, তারা ফাইটার চালায়, জেট বিমান। এই এয়ারফোর্সে জয়েন করতে গেলে তোমার সায়েন্সে ভালো ছাত্র হতে হবে এবং ম্যাথমেটিক্সে, ইংরেজিতে খুব ভালো হতে হয়। স্যার, একটা কথা বলি, সায়েন্সে ভালো না হলে কখনোই প্লেন উড়ানো যাবে না, কারণ প্লেন কোন দিকে কিভাবে যাবে এটা সায়েন্স না বুঝলে কখনোই বোঝা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তুমি দেখো সায়েন্সে, সায়েন্স মানেই ম্যাথমেটিক্স। তুমি যে পাইলট হতে চাও তাহলে তোমাকে ম্যাথমেটিক্সে খুব ভালো হতে হবে, ফিজিক্সে ভালো হতে হবে, ইংরেজিতে ভালো হতে হবে। ইন্টারমিডিয়েট পাস করার পরে তুমি চাইলে, এবং শারীরিকভাবে তোমাকে খুব সুস্থ হতে হবে। যদি তোমার কোনো শরীরে সমস্যা থাকে, হ্যাঁ, বিশেষ করে যদি হাঁটু লেগে যায়, সোজা হয়ে দাঁড়ালে যদি হাঁটু লেগে যায়, এটাকে বলে নক নি, এটা থাকলে আর্মি বা কোনো ফোর্সে যাওয়া যায় না, ওটা টেস্ট করতে পারো, দেখতে পারো। তোমরা যদি পাইলট হতে চাও তাহলে বাংলাদেশ এয়ারফোর্সে জয়েন করতে পারো, যাদের পাইলট হওয়ার স্বপ্ন আছে। এই যে জেট বিমান চালাচ্ছে, তোমরা এটা চালাতে পারো, হেলিকপ্টার চালাতে পারো। তোমরা যারা খুব মেধাবী, হাইট ভালো, স্বাস্থ্য ভালো, চোখ টোক ঠিক আছে, আর্মি এয়ারফোর্সে চোখ খুব ভালো থাকতে হয়, চোখে যদি পাওয়ার বেশি না থাকে তোমরা যেতে পারো। হাঁটু যদি লেগে না যায়, নক নি যেটাকে বলি, সোজা হয়ে দাঁড়ালে যদি হাঁটু লেগে যায় তাহলে ফোর্সে তারা নিতে যায় না। তোমরা চাইলে নৌবাহিনীতে জয়েন করতে পারো। নৌবাহিনীতে জয়েন করতে গেলে সায়েন্সের ছাত্র হইতে হবে এবং ম্যাথমেটিক্স এবং ফিজিক্সে ভালো করতে হবে, কারণ নৌবাহিনীতে জাহাজ চালাতে হয়, হেলিকপ্টার চালাতে হয়, সাবমেরিন চালাতে হয়। এটাও সায়েন্স রিলেটেড, সুতরাং তোমরা নৌবাহিনীর অফিসার হতে পারো। এটা ইন্টারমিডিয়েট পাস করে জয়েন করতে হয়।
তোমরা যদি চাও যে না আমি ভালো পুলিশ হবো, বাংলাদেশ পুলিশে জয়েন করে সমাজের জন্য ভালো কাজ করব, যারা বদমাইশি করে ওদেরকে ধরবো, দেশের ভালো করব, ক্রিমিনালদেরকে শায়েস্তা করব, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখবো, তোমরা চাইলে বাংলাদেশ পুলিশে জয়েন করতে পারো। সেক্ষেত্রে বিসিএস পরীক্ষা দিয়ে বাংলাদেশ পুলিশের এএসপি হিসাবে জয়েন করতে হবে। সেখানেও মেধা লাগবে, পড়াশোনা লাগবে, মেধাবী ছাড়া ওখানে তোমাদেরকে কেউ নিবে না। তোমরা যদি পুলিশ হতে চাও, পুলিশ অফিসার হতে চাও, তাহলে পড়াশোনা করে পুলিশ অফিসার হয়ে দেশের ভালো কাজ করতে পারবে। তারপরে তোমরা চাইলে কালচারের লাইনে যেতে পারো, শিল্পী হতে পারো, বাদ্যযন্ত্র যারা বাজায় রবি শঙ্করের মতো হতে পারো, বা আমাদের সৈয়দ আব্দুল্লাহর মতো শিল্পী হতে পারো, বিসমিল্লাহ খানের মতো সানাই বাজাতে পারো, অথবা আমাদের ওনাকে চিনো, এই যে তবলা বাজায়? নো স্যার। হ্যাঁ, তোমরা চাইলে এইরকম শৌখিন কোনো কিছু করতে পারো। তবে এটা করতে গেলে যেটা লাগবে তোমাকে বলি, সেটা হচ্ছে তোমার আব্বার যদি যথেষ্ট টাকা পয়সা থাকে, কারণ এটা তো কোনো চাকরি না, এটা হলো একটা স্পেশাল শখ। কারণ আমার যদি চাকরি করে বেঁচে থাকতে হয়, আমার যদি বাড়ি না থাকে, গাড়ি না থাকে, টাকা না থাকে, তাহলে আমি এগুলো করতে পারবো না। এটা তারাই করবে যারা অত্যন্ত শৌখিন। মনে করো তুমি ডাক্তার হয়ে গেলা, পাশাপাশি শিল্পী হলা, তাতে সমস্যা নাই। কিন্তু আমি শুধু শিল্পী হলাম, ভালো শিল্পী হতে পারলাম না, বা আমার এটা অনেকটা শখের বিষয়, এটা আসলে প্রফেশন না, মানে আমি এটা দিয়ে জীবন চালাবো এরকম চিন্তা করলে হবে না। এটা হলো 1 নাম্বার। এটা হচ্ছে একটা শখের বিষয়। আমার যদি সামর্থ্য থাকে, আমার আব্বা আম্মা যদি আমাকে সাপোর্ট দিতে পারে, তাহলে করতে পারি। এটা খুব আল্লাহ প্রদত্ত একটা গুণ থাকতে হয়, চেষ্টা তো অবশ্যই করতে হয়। তারপরেও আল্লাহ যদি তোমাকে সহায়তা করেন, সেই গুণটা যদি তোমার মধ্যে থাকে, শিল্পী হওয়ার যে গুণ, যে ইচ্ছা, যে সাধনা, সেই যে প্রতিভা, সেটা যদি থাকে তাহলে তুমি সেটা করতে পারবে। তবে এটাকে কখনোই কেরিয়ার হিসাবে নিতে যদি চাও, তাহলে তোমার সেরকম সামর্থ্য থাকতে হবে যে আমি এটা চালাবো, আমার জীবন যেন চলে। তোমরা চাইলে এই সংস্কৃতি লাইনে অনেকেই মনে করতে পারো যে না আমি পড়াশোনা করে আমি বড় একজন ভায়োলিন বাদক হবো, আমি একজন সেতার বাদক হবো, বা আমি একজন তবলা বাদক হবো। হ্যাঁ, তবলা যিনি বাজাচ্ছেন ওনার নাম হচ্ছে ওস্তাদ জাকির হোসেন। তোমরা যদি চাও আমরা সাহিত্যিক হতে চাই, সেটা হতে পারো। সাহিত্যটাও আল্লাহ প্রদত্ত একটা কোয়ালিটি, চাইলেই হবে না, তোমার সাধনা থাকতে স্যার হবে প্লাস। সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর এবং লাস্টেরটি হলো কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, কবি কাজী নজরুল ইসলাম। সুতরাং তারা তো হ্যাঁ হুমায়ুন হুমায়ুন নাম, ভেরি গুড। আচ্ছা দেখো, তুমি তাইলে উনাদের মতো যদি হতে চাও, তাহলে কি করতে পারো? উনারা অনেক সাধনা করতেন, মেধাবী তো ছিলেনই, আল্লাহরও অনেকটা সাহায্য সহযোগিতা লাগে, প্লাস উনারা রাত দিন 18 ঘন্টা 20 ঘন্টা করে লেখালেখি করছেন, সাধনা করছেন, যে কারণে উনারা এই আজকে এত বড় সাহিত্য। এই লোকের নাম তোমরা জানো? এই সাহিত্যিকের নাম বাম দিকে নিচে, উনার নাম কি? কি নাম ওনার নাম? কি বলতো? ওনার নাম হচ্ছে চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স। হ্যাঁ, তাহলে এরকম সাহিত্যিকও যদি হতে পারো ভালো। তবে সেই ক্ষেত্রে তোমাদের সাধনার পাশাপাশি আল্লাহ প্রদত্ত কিছু ক্ষমতা থাকে সাহিত্যিকদের, যেটা থাকতে হয়, প্রতিভা বলি আমরা। হ্যাঁ, তোমরা চেষ্টা করলে হয়তো সাধনা করলে একদিন এরকম বড় সাহিত্যিক হতে পারো। তোমরা চাইলে কি হতে পারো? কোরআনে হাফিজ হতে পারো। কোরআনে হাফিজ আমরা যারা মুসলমান, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন এটা অত্যন্ত সম্মানজনক একটা পেশা, অল্প বয়সে কোরআন শরীফ মুখস্থ করে ফেলা। তোমরা যদি কেউ চাও যে না আমি ধর্মের দিকে যাব, আমি আল্লাহর কোরআন শরীফ মুখস্থ করবো, একজন কোরআনে হাফিজ হব, তোমরা কোরআনে হাফিজ হতে পারো। এটাও আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের পেশা হচ্ছে এই কোরআন শরীফ মুখস্থ রাখা। তোমরা যদি কেউ চাও যে না আমরা ধর্ম বিষয়ক এক্সপার্ট হব, লাইক ডক্টর জাকির নায়েক বা এই স্যারের মতো হব, আমরা ইসলাম নিয়ে ইসলামী চিন্তাবিদ হব, আমরা ইসলামী গবেষক হব, তাই না? ওনার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি। উনি মারা গেছেন কিছুদিন আগে, যদি আমি ভুল না করে থাকি। এরকম অনেক এরকম বাংলাদেশে অনেক আছেন যারা ধর্ম নিয়ে স্টাডি করেন। তোমরা যদি চাও না আমি বড় হয়ে ধর্ম নিয়ে স্টাডি করবো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ আছে, অ্যারাবিক আছে, এরকম ধর্ম নিয়ে অনেক। আজহারির ওয়াজ দেখি। আচ্ছা, তোমরা ধর্ম নিয়েও দেশে দেশে পড়তে পারো, সৌদি আরবে, ইরাকে, ইরানে,
আমেরিকাতে অনেক জায়গায় ধর্ম নিয়ে পড়াশোনা করা যায়, যে কোনো ধর্ম নিয়ে পড়াশোনা করা যায়। তোমরা চাইলে ধর্ম নিয়ে পড়াশোনা করে বড় একজন ধার্মিক আলেম বা একজন স্কলার হতে পারো, সেটাও একটা অনেক বড় পেশা। এরকম ধার্মিক হতে পারো। তোমরা যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকো, তাহলে তোমরা এই মিস্টার রবি আছেন, হিন্দু ধর্ম নিয়ে উনি অনেক সাধনা করেন, ডক্টর জাকির নায়কের সাথে উনি অনেক লেকচারে আসেন। বা তোমরা বৌদ্ধ ধর্ম নিয়ে স্টাডি করতে পারো, তোমরা খ্রিস্টান ধর্ম নিয়ে স্টাডি করতে পারো, যে যে ধর্মে আছো সেই ধর্ম নিয়ে স্টাডি করতে পারো। আবার যে ধর্মে নাই সেটাও স্টাডি করতে পারো। আমি মুসলমান হলাম দেখে আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ধর্ম স্টাডি করতে পারবো না এমন কোনো নিয়ম নাই, আমি সেটা নিয়েও গবেষণা করতে পারি। আবার যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে তারাও চাইলে মুসলমান ধর্ম বা অন্য ধর্ম নিয়ে স্টাডি করতে পারে। ধর্ম স্টাডি করা এক জিনিস আর ধর্ম জি এক জিনিস। স্যার, আমি একজনকে দেখেছি যিনি হিন্দু কিন্তু তিনি অনেক সূরা মুখস্থ করেছেন, হ্যাঁ, মুসলিমদের ব্যাপারে অনেক জ্ঞান জানেন তিনি। ধর্ম স্টাডি করা মানেই ধর্মান্তরিত হয়ে যাওয়া না। তুমি যে ধর্মে যাও না কেন, তুমি সব ধর্ম নিয়ে স্টাডি করে দেখতে পারো। ধর্ম স্টাডি করা একটা ভালো কাজ পৃথিবীতে। এবং তুমি যদি চাও বড় হয়ে যে না আমি ধর্ম স্টাডি করব, পৃথিবীতে যে যে ধর্মের আছে সেগুলো স্টাডি করব, আমি এটা নিয়ে মানুষকে উপকার করব, অথবা আমার ধর্ম আমি স্টাডি করব, বা আমি সব ধর্ম স্টাডি করব, একটা কম্পেয়ার করব, আমি স্রষ্টাকে খুঁজবো, তোমরা সেটাও করতে পারো। সেটা অনেক বড় ভালো কাজ। যে যে ধর্ম পালন করতে চায় সেটা করবে, কিন্তু গবেষণা করবে, একজন বড় গবেষক হবে, ধর্ম বিষয়ক এক্সপার্ট হবে। তোমরা চাইলে ব্যবসায়ী হতে পারো, বিল গেটস এর মতো একজন ব্যবসায়ী হতে পারো। আমাদের স্কোয়ারের যে মালিক ছিলেন স্যামসান চৌধুরী, তার মতো হতে পারো। আমাদের ট্রান্সকমের যিনি মালিক তার মতো হতে পারো। উনার নাম মঞ্জুর এলাহি, তো উনিও বাংলাদেশের একজন বড় ব্যবসায়ী, তো উনাদের মতো তোমরা হতে পারো। ব্যবসা করতে গেলে মেধা লাগবে, পড়াশোনা লাগবে না। ব্যবসায়ী বলতে আমি বলতেছি এন্টারপ্রেনার হতে হবে, অর্থাৎ তোমাকে একটা ব্যাংক বানাতে হবে, একটা ইন্ডাস্ট্রি বানাতে হবে। যেমন বিল গেটস মাইক্রোসফট তৈরি করছেন, এটা একটা ইন্ডাস্ট্রি। ডান দিকে যিনি আছেন উনি ব্যাংক তৈরি করছেন, এবং অ্যাপেক্স কোম্পানি আছে যেটা, ওইটা সম্ভবত ওনাদের। উনি স্কোয়ারের মালিক ছিলেন, উনি প্রথম আলো, ডেইলি স্টার, ট্রান্সকম গ্রুপের মালিক। ব্যবসা মানে হচ্ছে এখানে উদ্যোক্তা হওয়া। তুমি বড় একটা ইন্ডাস্ট্রি করবা, তোমার আন্ডারে হাজার হাজার লোক চাকরি পাবে, তারা চাকরি করবে, দেশের উন্নতি হবে, মানুষের উন্নতি হবে, তোমার উন্নতি হবে, পৃথিবীর উন্নতি হবে। আমি সেই কথা বলতেছি। ব্যবসা করতে গেলে তিনটা জিনিস লাগে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। টাকা লাগে, লেবার লাগে, আর জমি লাগে। তোমার যদি বুদ্ধি থাকে, জমি আর টাকা না থাকে, তুমি ব্যবসায়ী হতে পারবে না। এই তিনটা জিনিস যদি তুমি আনতে পারো তাহলে তুমি ব্যবসায়ী হতে পারবে। এখন তোমার যদি তিনটা জিনিস থাকে বা সুযোগ থাকে, তুমি যে এই লাইনে পড়াশোনা করো, এমবিএ করো, বিবিএ করো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, আমি যত কথা বলতেছি সেটা সবচেয়ে কম পড়াশোনা হচ্ছে বিশ্ববিদ্যালয়, এর চেয়ে কম পড়লে হবে না। আমি যে কথাগুলা বলি এটা স্কুল কলেজে পড়লে হবে না, বিশ্ববিদ্যালয়ের পরে কথা বলতেছি আমি। আমি পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউটে পড়াই, অর্থাৎ আমার ছাত্ররা ইউনিভার্সিটি পাস করে আসে, ইউনিভার্সিটি পাস করে আসার পরে আমার ছাত্র হয়। সুতরাং আমি কথা বলতেছি বিশ্ববিদ্যালয়ে পাস করার পরের কথা, এর আগের কিছু না। সুতরাং তোমরা যদি বিশ্ববিদ্যালয় পর্যন্ত না পড়তে পারো তাহলে এই কথাগুলা কোনো কাজে লাগবে না। তাহলে বড় ব্যবসায়ী যদি হতে চাও সেখানেও তোমাদেরকে এমবিএ, বিবিএ, ইকোনমিক্স বা ইউনিভার্সিটি লেভেলে পড়তে হবে। তারপর তো যোগ্যতা থাকতে হবে, আল্লাহর দয়া থাকতে হবে, সাধনা থাকতে হবে। তোমরা চাইলে বড় ব্যবসায়ী হতে পারো। তোমরা যদি মনে করো আমার আব্বার অনেক টাকা আছে বা আমি টাকা অর্জন করে সারা পৃথিবী ঘুরে বেড়াবো, তাহলে তোমরা পর্যটক হতে পারো। তোমরা ইবনে বতুতার মতো পৃথিবী দেখতে পারো, পর্যটক। এটা একটা ভালো প্রফেশন, তুমি সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছ, কোনো সমস্যা নাই। তোমার যদি সামর্থ্য থাকে, টাকা থাকে, অথবা তুমি যেরকম হয়, অনেক পর্যটক আছে চাঁদা তুলে তুলে বেড়ায়। সে যে দেশে যায় সেই দেশে গিয়ে চাঁদা তুলে, স্কুল কলেজে যায়, বিভিন্ন সংস্থা থেকে চাঁদা নেয়, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাহায্য পায়, এগুলো নিয়ে সে সারা পৃথিবী ভ্রমণ করে, বই লিখে, সিনেমা বানায়, বিভিন্ন রকম নাটক তৈরি করে, বা তার অভিজ্ঞতা গুলা শেয়ার করে। তোমরা চাইলে পর্যটক হতে পারো। পর্যটক হতে পারলে সারা পৃথিবীটা ঘুরে ঘুরে দেখতে পারবে। তোমরা চাইলে স্পোর্টসম্যান হতে পারো, সাকিব আল হাসানের মতো হতে পারো, মেসির মতো হতে পারো, আমাদের অলিম্পিকে যারা স্যার যায় আমি বা যারা। মেসির মতো হতে চাই। হ্যাঁ, ভেরি গুড। তাহলে ছোটবেলা থেকেই ফুটবলার হওয়ার জন্য সাধনা করতে হবে। স্যার এখন আমি তো বাসার মধ্যেই ফুটবল খেলি। খেলো, যেখানে ইচ্ছা সেখানে খেলো, খেললেই হলো। প্রতিভা থাকলে ওটা এমনি বের হয়ে আসবে এক সময়। এই যে দেখো অ্যাক্রোবেট সাঁতার দিয়ে দিয়ে। আমার রোনালদোর মতো হতে ইচ্ছে করে। হ্যাঁ, গুড। তাহলে পৃথিবীতে তুমি। স্যার, আমি তো মেসির ফ্যান। ভেরি গুড, ভেরি গুড। তাহলে তোমরা চাইলে বড় খেলোয়াড়ও হতে পারো। তাহলে খেলোয়াড়দের। আর্জেন্টিনাতে থাকে। হ্যাঁ, তাহলে কিছু জিনিস আছে তুমি চাইলেই হতে পারবে না বাবা, সেটা বুঝতে হবে। যেমন খেলোয়াড়, শিল্পী, সাহিত্যিক, এটা চাইলেই হওয়া যায় না। এটা সাধনার সাথে আল্লাহর কিছু দান থাকতে হয়। কিছু জিনিস আছে যেটা আল্লাহ না চাইলে সম্ভব না।
আমি চাইলেই ম্যাথমেটিক্স পড়তে পারবো, কিন্তু আমি চাইলেই একজন শিল্পী হইতে পারবো না। গলা থাকতে হবে, আমার কণ্ঠ স্যার থাকতে মেসি তো হবে। বার্সেলোনা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আমি চাইলে কি নায়ক হতে পারবো? আমার চেহারা কি নায়কের মতো? পারবো না তো। আমি কি পারবো আজকে সিনেমা অভিনয় করতে? হয়তো আমি অভিনয় করতে পারবো, কিন্তু স্যার আমি তো প্লাস্টিক হ্যাঁ সার্জারি করে সেটা সম্ভব। প্লাস্টিক স্যার সার্জারি। প্লাস্টিক সার্জারি করে সম্ভব। আচ্ছা, এই যে নিচের দিকে মেয়েটা দেখো, দুইটা মেয়ে কি সুন্দর, তারা হয়তো নায়িকা হতে পারবে, কিন্তু আমার চেহারাটা তো সুন্দর না যে আমি নায়ক হতে পারবো। তাহলে কিছু জিনিস আল্লাহ দিতে হয়, তাই না? তো আল্লাহ কিছু প্রতিভা দেয়, সেটা বিকশিত হয়, চেষ্টা করতে হয়। এবার আসো, আমি কেন বলছিলাম, আমাকে যদি এখন কেউ বলে আপনি কি হতে চান, আমি বলবো যে আমি কৃষক হতে চাই। কেন বলো তো দেখি, কার কার কেমন বুদ্ধি একটু দেখি। স্যার আমার কথা হলো যে কৃষক যদি না থাকে তাহলে আমরা খাবো কি? কৃষকই তো ফসল ফলান। দেশের যদি উন্নতি কৃষক না হলে থাকে তাহলে দেশের আমরা খাবো কি? হ্যাঁ, কৃষক যদি নাই থাকে তাহলে আমরা খাবো কি? আচ্ছা, আমাদের যে 5টা মৌলিক চাহিদা আছে, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। তোমার বাড়ি না থাকলে তুমি মারা যাবা না, তুমি চিকিৎসা না পাইলে হয়তো কষ্ট পাবে, আর কাপড় চোপড় না থাকলেও হয়তো আগের দিনে মানুষ কাপড় ছিল না, কাপড় ছাড়াই থাকতো, সেটাও সমস্যা হয়নি। কিন্তু খাদ্য না থাকলে সবাই মারা যাবে। তাহলে পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ কারা করতেছে? দেখো, যারা কৃষি কাজ করে, ফসল উৎপাদন করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এই জন্য আমি এখন মনে করি, আমার এখন মনে হয় যে কৃষক হতে পারলে, একজন ভালো কৃষক হতে পারলে, কৃষক মানে শ্রমিক না, অর্থাৎ আমার যদি অনেক জমি থাকে, আমি যদি একটা ইন্ডাস্ট্রির মতো চিন্তা করি, আমি যদি সেখানে ফসল ফলাই, সেখানে মাছ, মাংস, তরি তরকারি উৎপন্ন করে ভালো বিষমুক্ত খাবার তৈরি করে তোমাকে দিতে পারি, তাইলে সেটা হতে হবে। তুমি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে, সেখানে পড়াশোনা, কৃষিতে ডিগ্রি নিয়ে তুমি ভালো আধুনিক কৃষক হতে পারো, কৃষি বিজ্ঞানী হতে পারো। তাহলে এখন আমার কাছে মনে হচ্ছে, আমি কম্পিউটার বিজ্ঞানী না হয়ে বা গণিতবিদ না হয়ে আমি যদি কৃষক হতাম, তাহলে আমার এখন খুব ভালো লাগতো। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, কৃষকরা সবসময় দেখবা আল্লাহর খুব কাছাকাছি থাকে, তারা উদ্ভিদের কাছাকাছি থাকে, প্রাণীর খুব কাছাকাছি থাকে, পৃথিবীর খুব কাছাকাছি থাকে। আমরা যারা বিল্ডিং এ বসে থাকি, আমাদের জীবন, আর যে লোক আল্লাহ তাআলার আশেপাশে থাকে, গাছপালা উদ্ভিদের সাথে কথা বলে, ওদের নাড়াচাড়া করে, অর্থাৎ আল্লাহর সৃষ্টির খুব কাছে থাকে, ওদের আনন্দটা অন্যরকম, ওরা খুব আনন্দে থাকে। এই জন্য আমার এখন মনে হয়, আমি যদি কৃষক হতাম, আমি যদি একজন কৃষি বিজ্ঞানী হতাম, আমি যদি একটা মৎস্য বিজ্ঞানী হতাম, বা আমি যদি এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পড়ে হাঁস মুরগ উৎপন্ন করতে পারতাম, মানুষকে খাবার দিতে পারতাম, তাহলে পৃথিবীতে এসে ভালো কাজ আর কিছু হতে পারতো না। তাহলে প্রথম হচ্ছে কৃষি, তারপরে হচ্ছে চিকিৎসা, তারপরে হচ্ছে শিক্ষা, তারপরে বাসস্থান, তারপরে হলো তোমার বস্ত্র। তাহলে আমি 3 নাম্বারে আছি, আমি শিক্ষক। শিক্ষকের আগে আমার কাছে মনে হয় ডাক্তার, ডাক্তারের আগে মনে হয় যে কৃষক, কৃষকের পরে আমি মনে করি ডাক্তার। তাহলে এখন আমার কাছে মনে হয় যে আমি কৃষক। তাহলে তোমরা যদি চাও যে আমি এগ্রিকালচার ইউনিভার্সিটি পরে একজন ভালো কৃষক হব বা কৃষি বিজ্ঞানী হবো, এটা খুব ভালো পেশা, তোমরা হতে পারো, খুবই ভালো পেশা। যে পেশাতেই তোমরা যাও না কেন, সৎ হইতে হবে। আর কৃষক হয়ে তুমি বিষযুক্ত খাবার তৈরি করলা, স্যার একটা হাঁসকে কথা হরমোন বলতে চাই। হ্যাঁ, শেষ করি বাবা, দাঁড়াও। হাঁসকে তুমি ইনজেকশন দিলা, হরমোন ইনজেকশন বা ফরমালিন খাবার দিলা, ওইরকম কৃষকের আমার দরকার নাই। যদি ভালো কৃষক হতে পারো, ভালো খাবার, বিষমুক্ত খাবার, তাহলে কৃষক হওয়া এখন অনেক গর্বের এবং খুব ভালো একটা প্রফেশন। বলো। স্যার আমি বলছিলাম, যদি আমি একজন সায়েন্টিস্ট হই কিন্তু সৎ না হই, একজন ভালো সায়েন্টিস্ট না হই, তাহলে ওই সায়েন্টিস্ট হওয়ার কোনো লাভ নেই। কিন্তু যদি একজন ঘাস কাটার লোক হই, তাও যদি ভালো হই, তাহলে আমার জীবনের একটা মতলব আছে। ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট বাবা। আগে হইতে হবে ভালো মানুষ। তুমি যে পেশাতেই যাও, তুমি যদি একজন বড় কর্মকর্তা হয়ে চোর হও, বা তুমি যদি একজন বড় বিজ্ঞানী হয়ে মানুষের ক্ষতি করো, বা তুমি যদি একজন বড় ডাক্তার হয়ে মানুষকে ঠিক মতো চিকিৎসা না করো, ওর চেয়ে কিছু না হওয়া ভালো। আমাকে ভালো হইতে হবে যে পেশাতেই যাবো। আমি শিক্ষক, কিন্তু আমি ছাত্রদেরকে ভালো করে ক্লাসে পড়াই না, বাসায় গিয়ে প্রাইভেট পড়াই, এই শিক্ষকের কোনো দাম নাই। তোমাকে ভালো হইতে হবে, যে প্রফেশনে যাও চরিত্রবান হতে হবে, ভালো হইতে হবে, আমাকে ভালো মানুষ হইতে হবে। তাহলে এখন তোমাদের কাছে মনে হচ্ছে না যে কৃষক হওয়া অনেক ভালো? স্যার ভেরি গুড। হ্যাঁ, এই তো বোঝার চেষ্টা। তোমরা কি কেউ রিক্সাওয়ালা হতে চাও? কেন তোমরা হাসতেছো কেন? রিক্সাওয়ালা হওয়া কি খারাপ? স্যার রিক্সাওয়ালারাও তো মানুষের সাহায্য করে। হ্যাঁ, তুমি দেখো, রিক্সাওয়ালাও, ধরো আজকে যদি আমি কোনো কিছু হতে না পারি, আমার কিছু যদি করার যোগ্যতা না থাকে, আমাকে তো এই কাজ করা লাগতে পারে। পৃথিবীতে কোনো পেশাই খারাপ না। হ্যাঁ, পৃথিবীতে কোনো পেশাই খারাপ না। তবে আমরা কেন বলতেছি, দেখো, রিক্সা যারা চালায়, এদেরকে আমি খুব পছন্দ করি। কেন পছন্দ করি বলতো জন? তারা প্রচুর পরিশ্রম করে। তারা অনেক পরিশ্রম করে।
ভেরি গুড, তাদের টাকাটা অনেক হালাল। আরে তোমার নাম কি বাবা? এহসান চৌধুরী আফনান, আমি এখানে মোহাম্মদ আফনান দিয়ে সেভ করছি। হ্যাঁ, তুমি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান মানুষ আজকের ক্লাসের মধ্যে। ভেরি গুড। রিক্সাওয়ালাদেরকে আমি কেন পছন্দ করি জানো? দুইটা কারণে। একটা হচ্ছে তারা এই কাজটা আনন্দের সহিত করে, 2 নম্বর হচ্ছে তারা 100% সৎ। ও যদি রিক্সা না চালায় তার কোনো ইনকাম থাকবে না, রিক্সা যদি চালায় তাহলে তার ইনকাম থাকবে, অর্থাৎ তার অসৎ হওয়ার কোনো সুযোগ নাই, তার অসৎ হওয়ার কোনো সুযোগ নাই, চুরি করার কোনো সুযোগ নাই। আমি যদি একটা অফিসে চাকরি করি, আমি যদি 1 ঘন্টা দেরিতে যাই, আমার স্যালারিটা কিন্তু হালাল হলো না, তাই না? আমি যদি 1 ঘন্টা দেরিতে যাই, তোমরা আনমিউট করো না, আমি শব্দ হচ্ছে। ধরো আমি একটা চাকরি করি কিন্তু আমি 1 ঘন্টা পরে গেলাম, আমি কিন্তু সৎ মানুষ না। বা আমি একটা চাকরি করি, আমি ঘুষ খাই, আমি চুরি করি, আমি সরকারের সম্পদ নিয়ে নেই, মানুষের টাকা লুটপাট করি, ওইটা কিন্তু ভালো না। ওইরকম বড় অফিসার হয়ে চোর বাটপার হওয়ার চেয়ে এই যে লোকটা সৎ, কষ্ট করে হালাল রুজি করে, সে অনেক উন্নত মানের মানুষ, সেটা তোমাকে বুঝতে হবে। এই যে রিক্সাওয়ালা, তার যদি আজকে 4টা ছেলে মেয়ে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ভালো মানুষ হয়, সেটা অনেক ভালো না পৃথিবীতে? ওই যে হাসতেছে, দেখো তার হাসির মধ্যে একটা সবথেকে ভালো কাজ হবে সেটা স্যার। হ্যাঁ হ্যাঁ, ভালো কাজ, যে কোনো কাজই ভালো হতে পারে বাবা। ভালো কাজ আমি পরে আসতেছি, দাঁড়াও। এই যে লোকটা হাসতেছে, তার হাসির মধ্যে দেখো একটা ভালো মানুষের লক্ষণ আছে, সে পরিশ্রমী। তারপর রিক্সা যারা চালায় ওদের স্বাস্থ্য খুব ভালো থাকে, ওদের অসুখ বিসুখ কম হয়, তাদের ঘুম ভালো হয়, তারা অল্পতেই সুখী থাকে, তারা লোভী হয় না। এবং সবচেয়ে বড় হচ্ছে তাদের ইনকামটা হচ্ছে 100% হালাল, একটু হারাম নেই। কারণ হচ্ছে তার চাকা যদি না ঘুরে তার ইনকাম হবে না, তার 2 নম্বরই করার কোনো স্কোপ নাই, পুরাটাই হচ্ছে 100% হালাল। স্যার রিক্সাওয়ালা হচ্ছেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। হ্যাঁ, এই জন্য আমি এদেরকে খুব পছন্দ করি, কারণ এদেরকে, এরা সৎ পরিশ্রমী। তোমরা পারলে সবসময় রিক্সাওয়ালাকে 2 টাকা বেশি দিবে, আদর করবে, ওদেরকে ভালোবাসবে। কারণ রিক্সাওয়ালা যদি না থাকে আমরা চলতে পারবো না। পৃথিবীতে কোনো কাজই অসম্মানের না, আল্লাহ তাআলা এক একজনকে এক এক দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। কেউ গাড়ি চালাবে, কেউ রিক্সা চালাবে, কেউ ডাক্তারি করবে, কেউ কৃষি কাজ করবে। আল্লাহ কাকে কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এটা তুমি আমি কেউ জানি না। আল্লাহ তাআলা ওকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কেউ সুইপারি করে, যে কেউ চুল পেশার কাটে। মধ্যে পরিশ্রম বেশি, সে হ্যাঁ। মানে সে পেশার সম্মান এত কম কেন? সেটা আমি আসতেছি পরে, দাঁড়াও, আমি পরে আনসার দিচ্ছি। তাহলে তোমরা দেখো, আল্লাহ তাআলা যাকে যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সেই কাজটা যদি সে ঠিক মতো করে, ভালোভাবে করে এবং সুন্দরভাবে সৎভাবে করে, তাইলে তার চেয়ে ভালো মানুষ, তার চেয়ে সাকসেসফুল আর কেউ নাই। তাহলে সেই হিসাবে একজন রিক্সাওয়ালা কিন্তু অনেক সাকসেসফুল একটা মানুষ। অন্তত সে বলতে পারবে যে আমি পৃথিবীতে চুরি করিনি, বাটপারি করিনি, আমি মিথ্যা কথা বলিনি, কাউকে ঠকাইনি, হালাল রুজি করেছি, তাই না? সুতরাং তাদেরকে কখনো অবহেলার চোখে দেখবে না। যারা চুল কাটে, যারা দোকানদারি করে, বা যারা রাস্তা ঝাড়ু দেয়, যারা ক্লিনিকে সুইপারি করে, বা বাজারে সবজি বিক্রি করে, কোনো কাজই পৃথিবীতে খাটো না, ছোট না, সবার কাজেরই ইম্পর্টেন্স আছে। সমাজে যদি ওরা না থাকে তুমি চলতেই পারবে না। কালকে যারা মাছ বিক্রি করে, যদি মাছ বিক্রি না করে, যারা ফসল ফলায় ওরা যদি ফসল না ফলায়, যারা গাড়ি চালায় তারা যদি গাড়ি না চালায়, তুমি যদি বলো না আমরাই শুধু দেশ চালাবো, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার, তুমি চলতে পারবে না। সুতরাং প্রত্যেকটা কাজই হইলো সম্মানজনক। এই যে দেখো, কেউ কি এরকম শ্রমিক হতে চাও তোমরা? দিনমজুর হতে পারে, কনস্ট্রাকশন ওয়ার্কার হতে পারে। এই যে লোকগুলা কাজ করতেছে ওরা কি সাকসেসফুল না? ওরা কি মানুষ না? খুব ভালো করে চিন্তা করে দেখো তো, এই লোকগুলা যদি কাজ না করতো এই শহরগুলা তৈরি হতো? এই বড় বড় বিল্ডিং, এই গাড়ি বাড়ি তোমরা তৈরি করতে পারতে? তোমরা এখানে যারা আছো তারা কি একটা বিল্ডিং তৈরি করতে পারবে? পারবে না। তোমরা কি একটা পুকুর খনন করতে পারবে? তোমরা কি একটা রাস্তা বানাতে পারবে? তোমরা কি একটা বাড়ি বানাতে পারবে? তোমরা কি একটা বাড়ি রং করতে পারবে? কিছুই করতে পারবো না। আচ্ছা, তাহলে তুমি মনে করো তুমি একজন বড় ডাক্তার, তুমি একজন বড় ডাক্তার, তুমি কি বিল্ডিংটা রং করতে পারবে? এই 20 তলা বিল্ডিংটাকে রং করতে পারবে? পারবো না। তাহলে দেখো, এরা যে করে, এরাই কিন্তু সভ্যতাটাকে গড়ে দিচ্ছে, তাই না? আজকে যে শহর গড়ে উঠছে, রাস্তা দেখো, পদ্মা ব্রিজ দেখো, যমুনা ব্রিজ দেখো, বিল্ডিং দেখো, এই লোকগুলাই কিন্তু, কোটি কোটি লোক কিন্তু এরকম কোটি কোটি দিন কষ্ট করে আমাদেরকে এই শহর তৈরি করে দিচ্ছে। সুতরাং তাদের পেশাটাও কিন্তু অনেক সম্মানজনক। আমরা এটা অনেকেই বুঝি না। শ্রমিক পৃথিবীর গড়ে তোলার পিছনে সবচেয়ে, পরে কেটে যাবে। হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে পরিশ্রম করে যারা সভ্যতা গড়ে তুলে, এই ডেভেলপমেন্ট যারা করে, তারা হচ্ছে শ্রমিক। শ্রমিককে সবসময় শ্রদ্ধা করবে।
সালাম দিবে, তারাই পৃথিবী আমাদের চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্ট করে। অফিসার হওয়া এক জিনিস, সভ্যতা। তারা দেখো কি সুন্দর ঢাকা শহর তৈরি করছে, পদ্মা ব্রিজ তৈরি করলো, সিলেট তৈরি করলো, নিউ ইয়র্ক তৈরি করলো, এই মানুষগুলাই তো তৈরি করলো, তাই না? এরা যে কাজটা করতে পারে আমরা কিন্তু পারবো না। সুতরাং সবাই সবার কাজকে শ্রদ্ধা করবে। ডাক্তার ইঞ্জিনিয়ারকে শ্রদ্ধা করবে, ইঞ্জিনিয়ার শ্রমিককে শ্রদ্ধা করবে, শ্রমিক রিক্সাওয়ালাকে শ্রদ্ধা করবে। আমার ঘরে যে কাজের বুয়া আসে তাকেও তুমি শ্রদ্ধা করবে, কারণ কাজের বুয়া যে কাজটা করবে সেটা তুমি করতে পারবে না। যে পৃথিবীর কোনো পেশাই অশ্রদ্ধা চোখে দেখবে না। পৃথিবীর প্রত্যেকের উপরে উপরে আমরা প্রত্যেকেই ডিপেন্ডেন্ট। যদি রাজমিস্ত্রিরা না থাকে তুমি বিল্ডিং বানাতে পারবে না। যারা রড মিস্ত্রি আছে তাদের ছাড়া আমরা এক কদম চলতে পারবো না। সমাজে প্রত্যেকটা কাজই অত্যন্ত ইম্পর্টেন্ট। কোনো কাজই ছোট, কোনো কাজ বড় মনে করার কোনো কারণ নাই। আমি ডাক্তার হয়ে গেলাম দেখে আমি অনেক কিছু হয়ে গেলাম, তাই বলে রিক্সাওয়ালাকে মারবো, অবজ্ঞা করবো, এটা ঠিক না। কারণ আমরা কাউকে ছাড়াই কেউ চলতে পারবো না, পৃথিবীতে কাউকে বাদ দিয়ে কেউ চলতে পারে না। সেই জন্যই বারবার বলছিলাম যে যারা কৃষক ওরাই সবচেয়ে সম্মানের পাত্র, কারণ ওরা আমাদেরকে খাবার দেয়, আমরা বেঁচে থাকি। ওরা যদি খাবার না দেয় তাহলে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমি আর্মি, আমি অফিসার, কোনো কিছুই কিন্তু পৃথিবীতে কাজে লাগবে না। এই জন্য আমি কৃষকদেরকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, এবং যারা শ্রমিক, যারা শ্রম দিয়ে আমাদেরকে সাহায্য করে তাদেরকে আমি খুব শ্রদ্ধা করি। তোমরা শ্রদ্ধা করবে, অবশ্যই করবে। আজকে তোমাদেরকে দুটো বই দিব আমি। একটা বইয়ের নাম হচ্ছে পঞ্চতন্ত্র, বাচ্চাদের বই। তোমরা ছোট ছোট বাচ্চাদের বই পড়লে ইংলিশে তোমরা ভালো করবে। এই বইটা পড়ো, এটাতে ছোট ছোট মজার মজার গল্প আছে যেগুলো তোমাদের খুব কাজে লাগবে। আরেকটা বই দিচ্ছি, সেটা হচ্ছে এইসবের গল্প, এসপস ফ্যাবল। এসবের গল্পগুলো খুব ভালো, ছোটবেলা থেকে যদি আমার বাসায় ইংলিশে ইসপের গল্প আছে, বই হ্যাঁ, আছে। এসবের গল্প পড়লে তোমরা ছোটবেলা থেকেই তোমাদের নৈতিকতা ভালো হবে, এবং তোমরা ইসবের গল্প থেকে অনেক কিছু শিখতে পারবে। ধর্ম স্টাডি করবে সবসময়, যে যে ধর্মের আছে সেই ধর্ম চর্চা করবে। ধর্ম চর্চা করলে মানুষ ভালো হয়। ভালো মানুষ হওয়ার জন্য কি কি করতে হবে আমি আরেকদিন বলবো, সমস্যা নাই। তোমরা খেয়াতে যোগাযোগ করতে পারো, যদি ওরা দিতে পারে, আমি জানি না, যোগাযোগ করে দেখতে পারো। ঢাকায় পাওয়া যায় এসব বই। 21 শতকে শিশুরা, এখানে 180 জন সদস্য হয়েছে আমাদের। তোমরা সবাইকে বলবে এই গ্রুপে যেন আসে, আমি যা শেয়ার করি তারা যেন ভালো করে ফলো করে। আর যোগাযোগের জন্য স্যার 21 শতকে শিশুরা যোগাযোগ। স্যার আমি আজকে এখানে 2 জনকে ইনভাইট করেছি। হ্যাঁ বাবা, কনগ্রাচুলেশন, ভেরি গুড। ভালো কাজ করো পৃথিবীতে, আমরা সবাই ভালো কাজ করি, সবাই ভালো কাজে দাওয়াত দাও। আমরা চাই শিশুরা খুব ভালো হয়ে বড় হোক, সুস্থ হোক, সুন্দর হোক। 21 শতকে শিশুরা যে যোগাযোগ, আমি মেসেঞ্জার গ্রুপে ওদেরকে জয়েন করতে পারছি না। আচ্ছা আমি করিয়ে দিব, অসুবিধা নেই। তোমরা মেসেঞ্জার গ্রুপে বেশি কিছু শেয়ার করতে যেও না, খুব ইম্পর্টেন্ট না হলে। তাহলে হয় কি, আমি যদি কোনো মেসেজ দিই হয়তো দেখতে পাবে না। ওটাতে ইউজ করো, সমস্যা নাই। আর তোমরা অনেকেই ইংরেজি বানান ভুল লেখো, আমি দেখছি, ওইগুলা ঠিক করে লিখবা। ছোটবেলা থেকে ইংরেজি চর্চা করবা, আর সংক্ষেপে ইংরেজি লিখবা না। আমি একটু আগে দেখলাম একজন লিখছে ইউ, ইউ না লেখে ইউ লেখে। এই প্র্যাকটিস করবা না, তারপর একসময় আস্তে আস্তে কি হবে, তোমার বদ অভ্যাস হয়ে যাবে। পরীক্ষার খাতাতে তুমি এভাবে ইউ লেখা শুরু করবে। কমপ্লিট সেন্টেন্স, কমপ্লিট ওয়ার্ড লিখবে। বাসায় সবসময় একটা ডিকশনারি রাখবে, এবং সবসময় শুদ্ধ বানান লিখবে। আমি ভুলগুলা ধরে দিব যাতে তোমরা ঠিক করে নিতে পারো, কোনো সমস্যা নাই, লজ্জার কিছু নাই। হ্যাঁ, তো আজকের এই সেশনে তোমরা যারা দেখলে বা জয়েন করলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা ছোট ছোট বাবুরা অনেক কষ্ট করে আমার কথা শুনে এই সেমিনারে আসো, তোমাদেরকে আমি সাধুবাদ জানাই। তোমরা অনেক ভালো করবে, আশা করি ভালো মানুষ হবে যদি আমার টাচে থাকো ইনশাল্লাহ। আর তোমরা মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, ছোট বড় সবাইকে দাওয়াত দিবে, সবারই উপকার হবে অনুষ্ঠানটা যেন জয়েন করে। তো আমরা এখন কোয়েশ্চেন এবং আনসার সেশনে চলে যাচ্ছি। তোমাদের কি কি বক্তব্য আছে সুন্দর করে বলো একজন করে। আজকে যে আমরা ভালো মানুষ হতে চাই, বা আমরা বড় হয়ে কি হতে চাই, এই বিষয়ে তোমাদের এতক্ষণ যে আলোচনা করলাম, তোমরা কি বুঝলে এবং তোমাদের রিয়াকশনটা কি, তোমরা কি বলতে চাও একটু শুনি। একজন একজন করে হাত তোলা দিবে। হাত তোলা, এরকম হাত তোলা দিলে হবে, আমি পারমিশন দিলে তারপরে কথা বলবো। বলো, আগে আমরা আজকের বিষয়টা নিয়ে 10 মিনিট আলোচনা করি। দেখি তোমাদের কার কি মনের ভিতরে আগ্রহ আছে, বলো। স্যার আজকের এই ক্লাসটা থেকে বুঝতে পারলাম মানে কোনো পেশাই নিচু নয়, সব পেশাই সমান। মানে কোনো পেশাকে অসম্মান করা উচিত নয়। আল্লাহ তাআলা রিক্সা চালানো হোক বা কৃষি, রাইট।
সমাজে তাহলে যে লোক শ্রমিক যে এটা। কাজ করবে প্রত্যেকটা লোককে সম্মান করবে, কারণ আল্লাহ তাআলা তাকে ওই পেশা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ জানেন কেন উনি তাকে এই কাজ দায়িত্ব দিয়েছেন। প্রত্যেকটা পেশাই সম্মানজনক, ঘরের কাজের বুয়া থেকে শুরু করে একেবারে টপ লেভেল এক্সিকিউটিভ পর্যন্ত সবাই সম্মানের যোগ্য, কাউকে ছোট চোখে দেখবা না। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার মানুষ চোর ডাকাত কেন হয়? মানুষ চোর ডাকাত হবে, খুব ভালো প্রশ্ন। কে করছো প্রশ্নটা বাবা দেখি? স্যার মোমো। আচ্ছা, মোমো। চোর ডাকাত হয়, মানুষ কখনো জন্মের পরে কেউ চোর ডাকাত হয় না, পৃথিবীতে কেউ চোর ডাকাত হয়ে জন্মায় না। মানুষ সমাজের অসঙ্গতির কারণেই চোর ডাকাত হয়। সমাজ যখন তাকে বঞ্চিত করে, সমাজ যখন তাকে ঠিক মতো শিক্ষা দেয় না, পরিবারে যদি গন্ডগোল থাকে, তাহলে মানুষ বিপদগামী হয়। বাবা মা যদি চোর বাটপার হয়, তোমার মা বাবাই যদি ঘুষ খায়, চুরি করে, বাটপারি করে, সেই সন্তান ভালো হওয়ার তো কোনো কারণ নাই। কারণ আছে? তোমার বাবাই অসৎ, তোমার বাবাই চোর ডাকায়, তোমার বাবাই মানুষের খুন খারাপি করে, তোমার বাবাই মাই এই কাজ করে, তোমার ভাই বোন চুরি ডাকাতি করে, লুটপাট করে, সেই ফ্যামিলি ছেলে পেলে চোর ডাকাত হবেই। ফ্যামিলি সবচেয়ে প্রধান কারণ। দ্বিতীয় হচ্ছে, রাষ্ট্র যদি তোমাকে সাপোর্ট না দেয়, শিক্ষা না দেয়, তোমাকে যদি একটা কিছু কাজ করার জন্য সুযোগ তৈরি করে না দেয়, চাকরি না দেয়, তুমি যদি লোন না পাও, তুমি যদি একটা কিছু করতে গেলে তোমাকে সমাজ সাহায্য না করে, মানুষ এই যে যেমন ধরো আমরা একটা বিপদে পড়লাম, একটা গরিব মানুষ, তার অপারেশন করতে হবে, আমরা যদি সবাই থেকে সাহায্য না করি, তখন তো সে চুরি করবেই। তোমার বাসায় যদি খাবার না থাকে, আমরা যদি স্যার প্রতিবেশীর প্রতি, মানুষকে চোর ডাকাত বানায়, তাহলে মানুষের কি দোষ? আমি শেষ করি, দাঁড়াও। এখন মনে করো তোমার প্রতিবেশী, সে 5 দিন ধরে না খেয়ে আছে, এটার দায়িত্ব আমার আছে না? আমার প্রতিবেশীকে সে অভুক্ত না ভুক্ত, এটা দেখার দায়িত্ব ধর্ম কিন্তু আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে স্যার, বলছেন, নবীজি আমি একটা বলছেন যে কথা তোমরা বলতে প্রতিবেশী, চাই। শেষ করি বাবা, প্রতিবেশীর খবর নাও। তোমার প্রতিবেশী কি না খেয়ে আছে, তার বাসায় কি কষ্ট আছে, তোমরা কি দেখো? আমরা দেখি না। সুতরাং প্রতিবেশীর দায়িত্ব যদি তুমি পালন না করো, রাষ্ট্র যদি তার দায়িত্ব পালন না করে, পরিবার যদি তাকে ঠিক মতো দায়িত্ব পালন না করে, তাহলে তো মানুষ বিপদগামী হবে। এই জন্যই মানুষ চুরি ডাকাতি করে বিপদগামী হয়। বলো, একজন প্রশ্ন করবে, আমি আনসার দিব, আমি তারপরে আরেকজন কথা বলছিলাম, বলবে। হ্যাঁ বলো। স্যার আমি বলছিলাম যে আমি ক্লাস 4-এ পড়ি। আমার এখানকার আমি হলো বইয়ে পড়েছি যে যে মুসলিমের প্রতিবেশী ক্ষুধার্ত থাকে কিন্তু সে পেট ভরে খায়, সে প্রকৃত মুমিন নয়। ভেরি গুড, রাইট, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তাহলে আজকে সমাজে যারা নষ্ট হচ্ছে, বিপদগামী হচ্ছে, ওটা আমাদের কারণেই হয়। এটা সবাই মিলে আসলে আমরা এটা করি। পৃথিবীতে কেউ চোর ডাকাত হয়ে যায় না, সবাই পবিত্র হয়ে আসে, পরে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। বলো, তারপরে কার কি প্রশ্ন? তাহলে প্রথম আমাদেরকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার প্রথম শর্ত হচ্ছে ধর্ম পালন করতে হবে। যে যে ধর্মের আছো সেটা ফলো করবা, তাহলেই ভালো মানুষ হতে পারবা। সেকেন্ড হচ্ছে প্রচুর পড়াশোনা করতে হবে। তৃতীয় হচ্ছে বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে, সাধনা করতে হবে, ভালো হওয়ার চেষ্টা করতে হবে, তাইলে আমরা ভালো মানুষ হতে পারবো। বলো। স্যার বাংলাদেশ থেকে কোনো অ্যাস্ট্রোনট আছে? না, আমার জানার মতে এখনো বাংলাদেশ থেকে নাই, তবে ইন্ডিয়া থেকে একজন, কয়েকজন হয়েছিল সম্ভবত। একজন চাওলা নামে একজন ছিল ইন্ডিয়ান, উনি মারা গেছিল একটা অ্যাক্সিডেন্টে। ইন্ডিয়ান আছে আমাদের দেশে। একটা নাসার Yes, বুলেট sir. মারা গেছে। মরে গেছে। কল্পনা চাওলা। স্যার হ্যাঁ, সমাজের কল্পনা কারণে চাওলা। যদি মানুষ চোর ডাকাত হয়, তাহলে সমাজ তাদেরকে সম্মান দেয় না কেন বা গ্রহণ করে না কেন? এইটাই তো সমাজে দেখি অনেকে সাপোর্ট দেয় না, কিন্তু যখন খারাপ হয়ে যায় তখন তার সাথে আমরা আর মিশতে চাই না, কারণ এটা বোঝার মতো ক্ষমতা সমাজে সবার থাকে না। আমরা শুধু খারাপ দিকটা দেখি, কিন্তু কেন সে খারাপ হলো, এই জন্য আমাদের মানে ধর্মীয় বিষয়গুলো দেখবা, যে কেউ চুরি করলে তার আগে জিজ্ঞেস করতে হয় যে তুমি কেন চুরি করছো। দেখতে হবে তার চুরি করাটা যৌক্তিক ছিল না অযৌক্তিক ছিল, সে কি আসলে বিপদে পড়ে চুরি করছে নাকি শখের বশে চুরি করছে। সমাজ যেহেতু এই জিনিসগুলো দেখে না, বুঝে না, এই জন্য সমাজ আসলে ওই মানুষগুলাকে ঘৃণা করে। অন্যায় যারা করে তাদেরকে ঘৃণা না করে, তাদেরকে যদি আমরা ভালোবাসি, আমরা তাদেরকে বুঝাই, আমরা যদি জেলখানায় যাওয়ার পরে তাদেরকে শুধরাতে পারি। জেলখানায় নিয়ে মানুষকে কি করা হয়, জেলখানায় নিয়ে যাওয়ার পরে মানুষকে জেলখানায় সংশোধনের একটা সুযোগ দেয়া হয়, যাতে সে ভালো হয়, তাকে ট্রেনিং দেয়া হয়, বুঝানো হয়, যাতে সে ভালো হয়ে আবার বের হয়ে আসে। ঠিক আছে, আজিজ বলো তোমার কি বক্তব্য শুনি। স্যার আমাদের এই অনেক সময় দেখা যায় যে হত দরিদ্রদের মধ্যে অপরাধীর সংখ্যা বেশি, কারণ এই
তাদের মানে অভাব থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় শিক্ষিত সমাজের মধ্যে ধনাঢ্য ব্যক্তিদের মধ্যেও অনেক করাপ্টেড ব্যক্তি থাকে, যারা অনেক অনেক ফেমাস হওয়া সত্ত্বেও, অনেক ফেম, অনেক নেম অর্জন করা সত্ত্বেও ওদেরকে জেলখানায় যেতে হয়। তো এখানে বলতে চাই যে ওরা যে শিক্ষা অর্জন করলো, ওদের তো শিক্ষার কোনো মূল্যবোধ নেই। আর একজন দরিদ্র ব্যক্তির যদি মূল্যবোধ থাকে, তাহলে সে ব্যক্তি করাপ্টেড হতে পারবে না। শুনো, তুমি পড়াশোনা করলেই যে মানুষ হতে পারছো এমন কোনো কথা নাই। আমি প্রথমেই বলছি যে মানুষের বাচ্চাকে মানুষ করা সবচেয়ে কঠিন কাজ। তুমি ডিগ্রি নিলেই মানুষ হওয়া না, তোমার ভিতরে যদি জ্ঞানের আলো না পৌঁছায়, তোমার ভিতরে যদি পরিবর্তন না হয়, পড়াশোনাটা যদি তোমাকে চেঞ্জ করতে না পারে, তাহলে ওই পড়াশোনার কোনো দাম নাই। আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়লাম, সার্টিফিকেট নিলাম, কিন্তু এডুকেশনটা আমার ভিতরে ঢুকলো না, লাইফটা আমি পেলাম না, তাইলে কিন্তু স্কুলে থাকতে ওই আমি আমার মানুষটা টিচারের চেঞ্জ হয় না। শুনেছিলাম, স্কুলে থাকতে একজন টিচারের কাছ থেকে শুনেছিলাম যে পড়াশোনা মানে শিক্ষার মানে হচ্ছে আচরণের ইতিবাচক পরিবর্তন। রাইট, রাইট। স্যার এই জিনিসটা অনেক কিছু মিন করে। শিক্ষা মানে ফিজিক্স পড়া না, শিক্ষা মানে কবিতা পড়া না, শিক্ষা মানে তার আলোটা নিয়ে তুমি নিজেকে সংশোধন করে একটা ভালো মানুষে তৈরি হবা। যারা সমাজে এরকম পড়াশোনা করার পরেও শিক্ষিত চোর হয়, তারা অবশ্যই মানুষ ভালো না, তাদের ভিতরে আসলে জ্ঞানের আলোটা পৌঁছেনি। জ্ঞানের আলোটা পৌঁছলে সে কখনো এই কাজ করতে পারতো না। মম, বলো কি বলতে চাও? আর পত্র পত্রিকায় যে দেখা যায় বড় বড় অফিসাররা যে তারা চুরি ডাকাতি করে, তারা কেন করে স্যার? ওই যে একটু আগে আজিজের প্রশ্নে আনসার দিলাম যে ওরা বিপদগামী, ওরা আসলে সুশিক্ষিত হয় নাই। শিক্ষিত তাহলে আর কি স্যার সুশিক্ষিত দুইটা শব্দ আছে। আমাদের এখানে মানে শিক্ষা ব্যবস্থাটা ভুল? হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা দুর্বলতা থাকতে পারে, কারণ তোমাকে যদি আমি ভালো মানুষ তৈরি করতে না পারি, শিক্ষকের দায়িত্ব কি? একজন শিক্ষকের প্রথম কাজ হলো ছাত্রের চরিত্র গঠন করে দেয়া। আমি মনে করি একজন শিক্ষকের প্রথম কাজ হচ্ছে তার ছাত্র চরিত্র গঠন করে দেয়া। আমি যদি তোমার চরিত্র গঠনই করতে না পারলাম, তোমাকে বিপদগামী না মানে আমি রাইট ট্র্যাকে রাখতে না পারলাম, তার মানে আমার শিক্ষাটা কাজে লাগেনি। তার মানে আমার কোথাও ত্রুটি আছে, অথবা আমার শিক্ষা ব্যবস্থায় ত্রুটি আছে, যেটার কারণে আমি তোমাকে আসলে মানুষের মতো মানুষ করতে পারিনি। অবশ্যই কোথাও গন্ডগোল আছে, নাহলে তো এরকম হওয়ার কথা না। তারা সুশিক্ষিত না, তারা সার্টিফিকেট নিয়েছে, ডিগ্রি নিয়েছে, কিন্তু সুশিক্ষিত না, তাদের মধ্যে জ্ঞানের আলোটা পৌঁছেনি। ওটা তাদেরও ব্যর্থতা আছে, আমাদেরও ব্যর্থতা আছে, হয়তো আমাদের সিস্টেমের ত্রুটি থাকতে পারে। হ্যাঁ, বলো। এই বিষয়টা নিয়ে একটা ছোট ঘটনা শেয়ার করতে চাই। বলো। স্যার একটা বইয়ে পড়েছিলাম এই ঘটনাটা সম্ভবত স্পেনের। একটা জায়গায় চুরি হয়েছিল, একজন চোরকে আদালতে হাজির করা হয়েছে। তো জজ সাহেব তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন চুরি করলে? তো চোর তার স্বভাবতই এই উত্তর দিল যে আমার অভাব ছিল, আমার কিছু খেতে পাই না, পড়তে পাই না, সেজন্য আমি চুরি করেছি। তো যখন বিচারের রায় দেওয়া হবে, তখন জজ সাহেব একজন উকিলকে আদেশ দিলেন যে এই কোর্টে যারা যারা উপস্থিত আছেন সবার কাছ থেকে 1000 টাকা জোর, কারণে একজন মানুষ। তো এই পারস্পরিক মূল্যবোধ না থাকার কারণে এই সমাজে অপরাধটা বেশি সংঘটিত হয়। এই প্রভাবটা এই সমাজের উপরে অনেকাংশে বেশি পড়ে। তুমি ঠিকই শুনেছো এবং ঠিকই বলেছো। আসলে ওইটাই ঠিক ছিল, কারণ সমাজের সবার জন্যই তার আজকে এই অবস্থা। সমাজে সবাই যদি তার দায়িত্ব পালন করতো, তাহলে আজকে তার এই অবস্থা হওয়ার কথা না। স্যার ইবাদতের শিক্ষা আর আধুনিক শিক্ষার পার্থক্য কি? ইবাদতের শিক্ষা হচ্ছে তোমার ধর্মীয় শিক্ষা। তুমি ধর্মের কিছু রুলস রেগুলেশন আছে। তুমি যখন মুসলমানদের কিছু কোরআন শরীফ আছে, হাদিস, এটা আমরা ফলো করি। এটা হলো এক ধরনের মরালিটি ডেভেলপ করে এবং এক ধরনের আইন কানুন। এটা আমরা মুসলিম হিসাবে আইন কানুন মেনে সঠিক পথে চলি। আর আধুনিক শিক্ষা বলতে এই যে আমরা ইংরেজি পড়ি, বিজ্ঞান পড়ি, উর্দু পড়ি, তোমার বাংলা পড়ি, ইতিহাস পড়ি, অর্থাৎ ধর্মের বাইরে গিয়ে আরো অনেক কিছু পড়া। এই হচ্ছে দুইটা পার্থক্য। শুধু ধর্ম নিয়ে বসে থাকলে তো হবে না, কারণ তুমি একটা মানুষ, তুমি ধর্মের পাশাপাশি বিজ্ঞান জানতে হবে, চিকিৎসা জানতে হবে, সমাজ জানতে হবে, ইতিহাস জানতে হবে, তাই না? স্যার একটা কবিতা আবৃত্তি করেছিল। হ্যাঁ, শিওর, বলো বলো। আবৃত্তি করছি কবি সৈয়দ শামসুল হক রচিত মুজিব মুজিব কবিতাটি। মুজিব মুজিব আকাশের নীল কালো মেঘে ঢেকে যায়, মুজিবের খুনে আকাশটা লাল আজও প্রতি সন্ধ্যায়। মুজিব ছিল তো, মুজিব কোথায়? ভাঙে পার পদ্মায় ধানের সবুজে মুজিবের ঢেউ বাংলায় বহে যায়। মুজিব এখনো ডাক দিয়ে যায় প্রতি জয় বাংলায়।
মুজিবের ধ্বনি বিজয়ের ধ্বনি ইতিহাস পৃষ্ঠায়। মুজিব মুজিব ডাক ভেঙে ওঠে ঘন সুরুদ তরায়। মুজিব মুজিব জেগে ওঠে ভোর রাত্রির সীমানায়। মুজিব আছে তো তাই আজ মাঝি টান দেয় বৈঠায়। মুজিবের সাথে বাড়ি ফেরে আজও যাত্রীরা নৌকায়। বাড়িতে বাড়িতে বড় হয় শিশু ধুলি মাখা আঙিনায়। মাঠে মাঠে আজও কৃষক মাটিতে বীজ ধান বনে যায়। আজও শ্রমিকেরা কারখানা কলে জাগে হাতুড়ির ঘায়। মুজিব ছিল তো মুজিব এখনো ওই তাকে দেখা যায়। দেখা যায় ওই দিনের রোদরে রাতের পূর্ণিমায়। আধারের বুকে এখনো আঘাত মুজিবই তো করে যায়। মুজিব মরে না মরেনি মুজিব কোনো বুলেটের ঘায়। বুলেটে পতিত দেহই কেবল অমর সে আত্মায়। মুছে ফেলো মিছে অশ্রু তোমার আজই বাংলায়। কুটিরে পাথারে নগরে ও গ্রামে পায়ে পায়ে হেঁটে যায়। অবিরাম হেঁটে চলেছে মুজিব রক্ত চাদর গায়। মুজিব মুজিব জনকের নাম এ তো সহজেই মুছা যায়। সবাইকে ধন্যবাদ। ভেরি গুড। স্যার আমি একটা আবৃত্তি করি প্লিজ। আচ্ছা মম কি বলতে চাও শুনি? মম স্যার আমি একটা আবৃত্তি শিওর করি। শিওর 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 বাবা, করো, খুব ভালো করো, খুব ভালো, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, মামার চুল তো কাজী নজরুল ইসলামের মতো দেখি। যাক বাবরি, তোমার চুল তো একদম ঝাঁকড়া চুল, কবি কাজী নজরুলের মতো। হ্যাঁ, বাবরি দোলানো ঝাঁকড়া চুল। হ্যাঁ বলো মামা, বলো। হ্যাঁ, টুঙ্গিপাড়ার খোকা রবীন্দ্র গোপ। আগস্ট এলেই বুকের ভেতর কাঁদতে থাকে। কোন বেদনায় উথাল পাথাল সাগর মাতাল। বন বাদারে রাত আঁধারে কাঁদতে থাকে। দোয়েল কোয়েল শালিক ময়ূর টিয়ে শ্যামা। বাঙালিদের হৃদয় ঘোরে শোকের নিশান উঠতে থাকে। বাউল তার এক তারাতে প্রাণের কথা শোনায় এদে। মধুমতির ঢেউয়ের বুকে কান্নারি সুর ভেসে আসে। পদ্মা নদী এলো চুলে বিলি কাটে উদাস কেশে। এই তো সেদিন সোনার খোকা টুঙ্গিপাড়া গাঁয়ে খেলতে খেলতে জয় এনেছে সোনার বাংলা মায়ের। 26শে মার্চ জয় পতাকা উড়লো সবার ঘরে। থামলো না সে রক্ত দিয়েও সোনার বাংলা গড়ে। মাগো তোমার খোকা কোথায় কোথায় বলো মাগো। কত যে দিন কেটে গেছে শরতের মেঘ থেমে গেছে। বলো কারা কাঁদছে বসে সবুজ বনের ধারে। বলো মাগো কোথায় গেছে তোমার খোকা কোন সুদূরে মাগো। বলো মাগো বাঙালিদের কষ্ট এলে গণতন্ত্র নষ্ট হলে সোহরাওয়ার্দী উদ্যান এসে বজ্র কণ্ঠে বলবে তোমরা জাগো। কাঁদছো কেন সবুজ বনের ছায়ায় একলা বসে মাগো। আকাশ ভরা নক্ষত্রের সেই বাতাসে ওই দেখো খোকা বলছে জাগো। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে মোমো, সবাই তালি দাও। ভেরি গুড, তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ বাবা, সবাই খুব ভালো থাকো। আসসালামু আলাইকুম।